আচ্ছা দেখো, তাহলে আজকের চ্যাপ্টার হচ্ছে গ্রস টোটাল ইনকাম থেকে ডিডাকশন, ডিডাকশন ফ্রম গ্রস টোটাল ইনকাম, ডিডাকশন ফ্রম গ্রস টোটাল ইনকাম। ঠিক আছে, গ্রস টোটাল ইনকাম থেকে ডিডাকশন, তার মানে এই চ্যাপ্টার স্টার্ট করার আগে তাহলে বুঝতে হবে যে গ্রস টোটাল ইনকাম মানে কি। গ্রস টোটাল ইনকাম মানে আমি বলে দিয়েছিলাম একবার, পাঁচটা হেডের ইনকামকে যোগ করলে তুমি পাচ্ছ গ্রস টোটাল ইনকাম। তার মানে পাঁচটা হেডের ইনকাম থেকে তোমার ডিডাকশন পাচ্ছ। সেই চ্যাপ্টার, সেইগুলোই এই চ্যাপ্টারে বলা রয়েছে যে পাঁচটা হেডের ইনকাম থেকে যে টোটাল ইনকাম হচ্ছে, মানে গ্রস টোটাল ইনকাম হচ্ছে, পাঁচটা হেড মিলিয়ে যে গ্রস টোটাল ইনকাম হচ্ছে, সেখান থেকে কি কি ছাড় পাওয়া যেতে পারে, ডিডাকশন পাওয়া যেতে পারে, সেটা নিয়ে এই চ্যাপ্টার ডিল করছে, সেটা নিয়েই এই চ্যাপ্টার ডিল করছে। তাহলে ডিডাকশন ফ্রম গ্রস টোটাল ইনকাম, ডিডাকশন ফ্রম জিটিআই, শর্টে আমি জিটিআই বলছি, গ্রস টোটাল ইনকাম। তাহলে পাঁচটা হেডের ইনকাম মিলে গ্রস টোটাল ইনকাম। পাঁচটা হেডের ইনকাম হচ্ছে ইনকাম ফ্রম স্যালারি, ইনকাম ফ্রম হাউস প্রপার্টি এইচপি, ইনকাম ফ্রম বিজনেস প্রফেশন, बिजनेस और प्रोफेशन, इनकम फ्रॉम कैपिटल गेन, इनकम फ्रॉम कैपिटल गेन, और अदर सोर्स ऑफ इनकम, इनकम फ्रॉम अदर सोर्स, ক্যাপিটাল গেন আদার সোর্স। তো এই পাঁচটা হেডের ইনকামকে তুমি কি বলবে? গ্রস টোটাল ইনকাম। পাঁচটা হেডের ইনকামকে টোটাল করে বলবে গ্রস টোটাল ইনকাম। ঠিক আছে, এবার ধরুন কারো হয়তো বিজনেস প্রফেশন ক্যাপিটাল গেন আদার সোর্স নেই, আদার সোর্স থাকবে, ঠিক আছে, ওই মিডিলের দুটো নেই, তাহলে ওই উপরে দুটো নিচে দিয়ে এই পাঁচটা হেডের টোটাল ইনকাম মিলে হচ্ছে গ্রস টোটাল ইনকাম। কোনো হেডে যদি না থাকে তুমি নীল বসাবে, হবেই না। ঠিক আছে, এরপরে আজকে শিখবো তাহলে গ্রস টোটাল ইনকাম থেকে কি কি ছাড় পাওয়া যায়। প্রথম সেকশন হচ্ছে 80C। 80C তে কি কি ছাড় আছে আমরা দেখে নেব। আচ্ছা, এখানে বলে রাখি কিছু ডিডাকশন হচ্ছে ইনকাম বেসড, কিছু ডিডাকশন হচ্ছে ইনভেস্টমেন্ট বেসড, কিছু ডিডাকশন হচ্ছে পিডিএফ। কিছু ইনকাম রয়েছে এই চ্যাপ্টারের, কিছু ডিডাকশন রয়েছে ইনকাম বেসড, কিছু ডিডাকশন রয়েছে ইনভেস্টমেন্ট বেসড। তো 80C এটা কি বেসড? ইনভেস্টমেন্ট বেসড, মানে তোমার পেমেন্ট করতে হচ্ছে, ইনভেস্টমেন্ট করতে হচ্ছে, পেমেন্ট করতে হচ্ছে। তো 80C তে কি কি ছাড় রয়েছে আমরা দেখে নেব। তোমাকে ট্যাক্সের ছাড় দিচ্ছে, ট্যাক্সের ছাড় দিচ্ছে কিভাবে? তোমার যে গ্রস টোটাল ইনকাম হচ্ছে, গ্রস টোটাল ইনকাম থেকে এই যে সমস্ত সেকশন আমরা পড়তে যাচ্ছি, এই সমস্ত সেকশনে তোমার ছাড় পাওয়া যাবে। তারপরে যে ইনকামটা পাবে সেটা হবে টোটাল ইনকাম, তার উপরেই ট্যাক্সটা ক্যালকুলেশন হবে। এই পাঁচটা হেডের ইনকাম মিলে হচ্ছে গ্রস টোটাল ইনকাম। সেখান থেকে বিভিন্ন সেকশনের ছাড় পাবে, 80C থেকে 80U পর্যন্ত ডিফারেন্ট সেকশন রয়েছে। যা ছাড় পাওয়ার পেয়ে গেলে তারপরে যেটা হবে সেটাকে বলা হবে টোটাল ইনকাম। টোটাল ইনকাম বলা হবে টোটাল ইনকাম, টিআই। তো এরই ওপরে ট্যাক্সটা হিসাব করা হবে, বুঝতে পারলে? তার মানে এইখানে যে বিভিন্ন সেকশনে ছাড় পাচ্ছ, বেনিফিট তো হচ্ছেই। তাহলে আমরা দেখে নেব কি কি ছাড় রয়েছে। প্রথম সেকশন রয়েছে 80C। 80C তে কিছু পেমেন্টস রয়েছে, যদি সেই সমস্ত পেমেন্টস করে থাকো, ইনভেস্টমেন্ট করে থাকো, তবে ছাড় হবে। আচ্ছা, কে পেমেন্ট করতে পারবে, কে এই ধরনের কে 80C এর বেনিফিট নিতে পারবে? ইন্ডিভিজুয়াল আর HUF বেনিফিট নিতে পারবে, কোম্পানি বেনিফিট নিতে পারবে না।
বা পার্টনারশিপ ফার্ম এরা কেউ নিতে পারবে না, শুধুমাত্র ইন্ডিভিজুয়াল এইচইউএফ নিতে পারবে। আর এই সেকশনের বেনিফিট ম্যাক্সিমাম কতটা, 1.5 লাখ পর্যন্ত, ম্যাক্সিমাম বেনিফিট 1.5 লাখ পর্যন্ত। আচ্ছা, এখানে আমরা দেখে নেবো যে কোন কোন জায়গায় ইনভেস্ট করলে তুমি এইটিসির ছাড় পেতে পারো। এখানে লিস্ট রয়েছে, যেমন লাইফ ইন্স্যুরেন্স প্রিমিয়াম, পাবলিক প্রভিডেন্ট ফান্ডে টাকা রাখলে, ইউলিপ ইউনিট লিঙ্কড ইন্স্যুরেন্স প্ল্যানের এটা যদি কিনে থাকো, এটা এক ধরনের ইউটিআই এর স্কিম হয়ে থাকে। এলআইসির যদি অ্যানুইটি প্ল্যান নিয়ে থাকো, অ্যানুইটি প্ল্যান বলতে বছরে একবার করে টাকা জমা করবে, অ্যানুইটি প্ল্যান। প্রভিডেন্ট ফান্ডে যদি তোমার করা থাকে, প্রভিডেন্ট ফান্ড করা থাকে, তাতে যদি কন্ট্রিবিউট করো, আমরা অ্যাডভান্স অ্যাকাউন্টসে পড়েছিলাম কি তোমার থেকে কিছু কেটে নেওয়া হয়, তার মানে কোথায় ছাড় হয়ে যাবে, এইটিসিতে। সেটাও এক ধরনের কি হলো, কন্ট্রিবিউশন টু প্রভিডেন্ট ফান্ড, সেটাও এই প্রভিডেন্ট ফান্ডেই কন্ট্রিবিউট হতো, ওই যেটা ওয়েবসাইট খুলে দেখিয়েছিলাম, প্রভিডেন্ট ফান্ড অর্গানাইজেশন। তাহলে প্রভিডেন্ট ফান্ডে কন্ট্রিবিউট করলে ছাড় হয়ে যাবে, টিউশন ফি, তাহলে এগুলো সব লিস্ট রয়েছে। রিপেমেন্ট অফ হাউসিং লোন, হাউসিং লোনের রিপেমেন্ট। আচ্ছা, এখানে হাউসিং লোনের রিপেমেন্ট কোনটা ছাড় হবে, প্রিন্সিপালটা ছাড় হবে, শুধুমাত্র প্রিন্সিপালটা। তার যে ইন্টারেস্ট, তুমি হাউস লোন রিপেমেন্ট করছো, তার তো ইন্টারেস্ট প্রিন্সিপাল দুটো পোর্শন রয়েছে, শুধুমাত্র প্রিন্সিপাল পোর্শনটা এখানে ছাড় হবে, সেই জন্য বলে দিয়েছে এক্সক্লুডিং ইন্টারেস্ট অন লোন। আচ্ছা, কন্ট্রিবিউশন টু সুপার অ্যানুয়েশন ফান্ড। এখানে একটা কথা আছে, এই যে আপনি বললেন রিপেমেন্ট অফ হাউস লোন, ওই যে আমরা ইনকাম ফ্রম যে হাউস প্রপার্টি পড়েছিলাম, সেখানে তো আমার ইন্টারেস্টটা ছাড় হতো সেখানে, আর প্রিন্সিপালটা এখানে ছাড় হয়ে যাবে। ও, ওই যে ওখানে একবার ইন্টারেস্ট ছাড় হয়ে যাওয়ার জন্য এখানে ইন্টারেস্টটা ছাড় দেওয়া হচ্ছে না, ডবল বার হবে না, ডবল বার, এই জন্য। হ্যাঁ, তো এখানে শুধুমাত্র হাউস লোনের প্রিন্সিপালটা ছাড় হবে। কন্ট্রিবিউশন টু অ্যাপ্রুভড সুপার অ্যানুয়েশন ফান্ড, সুপার অ্যানুয়েশন ফান্ড বলতে রিটায়ারমেন্ট কোনো যদি ফান্ড থাকে, তুমি সেই ফান্ডে কন্ট্রিবিউট করছো, আর সেই ফান্ডে কি হবে, রিটায়ারমেন্টের পরে টাকা পাবে, মানে এজ 60 হয়ে যাওয়ার পরে পাবে, আর সেটা অ্যাপ্রুভ হতে হবে ইনকাম ট্যাক্স ডিপার্টমেন্ট, যাতে অ্যাপ্রুভ যেন করে। সেই রকম কোনো ফান্ডে যদি কন্ট্রিবিউট করে থাকো, সেটাও এক ধরনের ইনভেস্টমেন্ট হয়ে যাচ্ছে, তো ছাড় হয়ে যাবে। সুকন্যা সমৃদ্ধি অ্যাকাউন্ট যদি খুলে জমা রাখো, সেটাও ছাড় হয়ে যাবে। হ্যাঁ, এনএসসিতে যদি ইনভেস্ট করো, ইউটিআই এর ইউনিট কেনো বা মিউচুয়াল ফান্ডের ইউনিট কেনো, বা মিউচুয়াল ফান্ডের যদি কোনো পেনশন স্কিম হয়, যেমন এলআইসির পেনশন স্কিম হয়, তেমনি মিউচুয়াল ফান্ডের যদি কোনো পেনশন স্কিম থাকে, তাতে যদি টাকা রাখো। আচ্ছা, তারপরে পেনশন স্কিম অফ পেনশন ফান্ড অফ ন্যাশনাল হাউসিং ব্যাংক, ন্যাশনাল হাউসিং ব্যাংকের যদি কোনো পেনশন ফান্ড থাকে, পেনশন স্কিম থাকে, সেই স্কিমে তুমি টাকা রাখছো, তখনও ছাড় হয়ে যাবে। তাহলে মিউচুয়াল ফান্ডের পেনশন স্কিম, এলআইসির পেনশন স্কিম, ন্যাশনাল হাউসিং ব্যাংকের পেনশন স্কিম, আর এখানে কি বলেছে, হাউসিং ফাইন্যান্স কোম্পানির ডিপোজিট স্কিমে, ধরো হাউসিং ফাইন্যান্স কোম্পানি ডিপোজিট স্কিম খুলে রেখেছে, বলছে আমাদের এখানে টাকাটা জমা রাখো, ইন্টারেস্ট পাবে, তো সেখানে যদি টাকা জমা রাখো ওই স্কিমে, হাউসিং ফাইন্যান্স কোম্পানি বা হাউসিং বোর্ডস। আচ্ছা, ইকুইটি শেয়ার যদি কেনো, ডিবেঞ্চার কেনো, ইউনিট যদি কেনো, কার কিনতে হবে, ইনফ্রাস্ট্রাকচার আন্ডারটেকিং, যারা ইনফ্রাস্ট্রাকচার বানাচ্ছে, যারা রোড বানাচ্ছে, যারা রোড বানাচ্ছে, যারা ব্রিজ, যারা ইনফ্রাস্ট্রাকচার কোম্পানি, হ্যাঁ, বিল্ডিং আসবে, তো ইনফ্রাস্ট্রাকচার মানে মোটামুটি যারা কনস্ট্রাকশন বিজনেসে ইনভলভ রয়েছে, ইনফ্রাস্ট্রাকচার বানাচ্ছে, তাদের যদি ইকুইটি শেয়ার কেনো, ডিবেঞ্চার কেনো বা ইউনিট কেনো, তাহলে কি হবে, এই সেকশনে ছাড় হয়ে যাবে। বিল্ডিং অনেক কোম্পানি আছে, তুমি সার্চ করবে, রিয়েল এস্টেট কারা বিজনেস, রিয়েল এস্টেট বিল্ডিং কারা বানিয়ে থাকে, রিয়েল এস্টেট বলতে বিল্ডিং এর কথাই বলে থাকে, রিয়েল এস্টেট বিজনেসে কারা ইনভলভ রয়েছে সার্চ করে দেবে। তাছাড়াও তুমি গ্রো যে অ্যাপ ছিল, সেখানে তোমার ক্যাটেগরি থাকে, কোন ক্যাটেগরির কোম্পানিকে তুমি সার্চ করতে চাচ্ছ। গ্রো অ্যাপে তুমি যদি বলো যে আমি এফএমসিজি সেক্টর জানতে চাই, কি কোম্পানি লিডার আছে, এফএমসিজি, ফাস্ট মুভিং গুডস, এফএমসিজি বলতে ডে টু ডে যেগুলো, হ্যাঁ, সার্ফ এক্সেল, এইসব সাবান, তো তুমি ধর আইটি সেক্টরে কে লিডার আছে, তেমনি তুমি জানতে চাই যদি চাও, তো যদি তেমনি তুমি যদি জানতে চাও যে রিয়েল এস্টেট বিজনেসে কে লিডার রয়েছে, ওখানে গিয়ে সার্চ করে নেবে, দেখে নেবে কোম্পানি কি আছে।
আচ্ছা, তাহলে এফডি যদি করাও 5 বছরের এফডি বা তার বেশি, ধরো তুমি 3 বছরের এফডি করাইয়েছো, তাহলে কি ছাড় হবে? 3 বছরের এফডি ছাড় হবে না, 5 বছরের এফডি করাতে হবে। শিডিউল ব্যাংকের সাথে করাতে পারো বা পোস্ট অফিসে গিয়ে করাতে পারো, ঠিক আছে? যেখানেও করাও ছাড় পড়ে যাবে 5 বছরে। তাহলে অনেক সময় ব্যাংকগুলো বলে যে 3 বছর বা 4 বছর রাখুন, তারপরে তাহলে সেটা 80C তে ছাড় হবে না। 80C তে ছাড় নিতে গেলে 80C সেকশনে 5 ইয়ারের মিনিমাম করতে হবে। আচ্ছা, নোটিফাইড বন্ড অফ নাবার্ড, নাবার্ডের যদি বন্ড, নাবার্ড যদি বন্ড ইস্যু করে থাকে, তাতে যদি টাকা রাখো, বন্ড যদি কিনে থাকো আর কি। সিনিয়র সিটিজেনের সেভিং স্কিমে যদি টাকা জমা করো, পোস্ট অফিসে সিনিয়র সিটিজেন সেভিং স্কিম হয়ে থাকে, তুমি যদি সেই অ্যাকাউন্ট খুলে টাকা জমা করো, তাহলে 80C তে ছাড় পেয়ে যাবে। মানে আমিও করতে পারি না? হ্যাঁ, সেটা দেখতে হবে স্কিম কে করতে পারে। মোটামুটি তুমি যদি এলিজিবল, পোস্ট অফিসে যাবে, জিজ্ঞেস করবে আমার জন্য কি এলিজিবল আছে, যদি এলিজিবল হয় তাহলে অ্যাকাউন্ট খুলবে, যদি এলিজিবল হয় তাহলে তো অ্যাকাউন্ট খুলে যাবে, তাহলে টাকা জমা রাখলে 80C তে ছাড় হয়ে যাবে। সিনিয়র সিটিজেন সেভিং স্কিম, এই স্কিমের ব্যাপারে ডিটেলসে জানতে গেলে পোস্ট অফিসে যাবে বা ইন্টারনেটে সার্চ করবে। এখানে আমি জাস্ট বললাম, এইটা মনে রাখতে হবে, এতে টাকা জমা রাখলে ছাড় পাওয়া যায়। কি বলছো? বলছি এই যে যেগুলো রয়েছে এলিজিবল স্কিম, এগুলোর মধ্যে যে কোনো যে কোনো একটাতে করলে হবে, যে কোনো একটাতে, যে কোনো একটাতে করলে তোমার ম্যাক্সিমাম ছাড় কত আছে? 1.5 লাখ। ধরো তুমি 2 লাখ ইনভেস্ট করেছো এর মধ্যে কোনোটাতে, তো ম্যাক্সিমাম কিন্তু কত হবে? 1.5 লাখই ছাড় পাবে 80C তে। 50,000 টাকা হবে না? তোমাকে ছাড় যদি দেওয়াই না হতো তাহলে কি করতে? ছাড় তো দেওয়া হচ্ছে, তুমি আবার বলছো 2 লাখ। 1.5 লাখ পর্যন্ত ছাড় হবে, ঠিক আছে, বছরে? বছরে। আচ্ছা, এখানে আমরা একটু ডিটেল দেখে নেব যে টিউশন ফির কেস কি আছে। টিউশন ফি 2জন চিলড্রেনের ছাড় হবে। ধরো 3জন চিলড্রেন রয়েছে, তাদের টিউশন ফি দিচ্ছ, কলেজে পড়ালে টিউশন ফি লাগে তো, তো কজনের ছাড় হবে? 2জনের মাত্র। আচ্ছা আচ্ছা, লাইফ ইন্স্যুরেন্স প্রিমিয়ামের একটু ডিটেল দেখে নাও। লাইফ ইন্স্যুরেন্স প্রিমিয়াম কার উপর পেমেন্ট করলে হবে? লাইফ, অন দ্য লাইফ অফ ইন্ডিভিজুয়াল স্পাউস চিলড্রেন, মানে ফ্যামিলির স্পাউস চিলড্রেন, ফ্যামিলির, শুধুমাত্র তোমার ইন্স্যুরেন্স করালে নয়, স্পাউসের, চিলড্রেনের উপরেও যদি তুমি লাইফ ইন্স্যুরেন্স করাও, সেক্ষেত্রেও ছাড় হয়ে যাবে 80C তে, মানে তুমি ছাড় পেয়ে যাবে 80C তে। বাবার ক্ষেত্রে হবে? না, এখানে কভার নেই মা বাবা। আচ্ছা, হিন্দু আনডিভাইডেড ফ্যামিলির ক্ষেত্রে এনি মেম্বার, ঠিক আছে। আচ্ছা, কতটা ছাড় হবে এর জন্য একটু স্পেশাল লিমিট রয়েছে। এর জন্য বলা হচ্ছে যে দেখতে হবে পলিসিটা কবে নিয়েছো, দেখতে হবে পলিসিটা কবে নিয়েছো। যদি তুমি 1 এপ্রিল 2012 এর পরে নাও, তার মানে এখন পলিসি নিচ্ছ, মানে সব পলিসি 1 এপ্রিল 2012 এর পরে, তাহলে কতটা ম্যাক্সিমাম ছাড় হবে? সাম অ্যাসিওর্ড 10% অফ সাম অ্যাসিওর্ড। সাম অ্যাসিওর্ড মানে কি? যে পলিসির ম্যাচিউরিটির পরে কত টাকা পাবে, সেটাই হচ্ছে সাম অ্যাসিওর্ড। পলিসির ম্যাচিউরিটির পরে কত টাকা পাবে সেটাই হচ্ছে সাম অ্যাসিওর্ড। তুমি তার 10% ছাড় হতে পারে। আমি এখানে এক্সাম্পল নিতে পারি, সাপোজ সাম অ্যাসিওর্ড রয়েছে কোনো পলিসির, লাইফ ইন্স্যুরেন্স পলিসির 5 লাখ টাকা, কিন্তু আজকে এবছরে কোনো একটা বছরে তুমি প্রিমিয়াম দিচ্ছ ধরো 70,000, তাহলে 70,000 ছাড় হবে না, কত ছাড় হবে? ম্যাক্সিমাম 10% অফ 5 লাখ। তার মানে তোমার, তুমি প্রিমিয়াম 70,000 দিলেও, কোনো একটা বছরে প্রিমিয়াম 70,000 দিলেও তোমার ছাড় রেস্ট্রিক্ট হয়ে যাবে কতটা? 50,000 পর্যন্ত। ইয়োর ডিডাকশন ইজ রেস্ট্রিক্টেড টু 50,000, 10% অফ 5 লাখ সাম অ্যাসিওর্ডে। এটা কি প্রত্যেক বছরই পাওয়া যায়? হ্যাঁ, প্রত্যেক বছরই পাওয়া যাবে এই 80C ডিডাকশন, প্রত্যেক বছরই পাওয়া যাবে। 80C ডিডাকশন, ইনভেস্টমেন্ট অ্যান্ড পেমেন্ট বেস ডিডাকশন, ইনভেস্টমেন্ট অ্যান্ড পেমেন্ট বেস ডিডাকশন। যেমন টিউশন ফিটা, এটা চিলড্রেনের যে টিউশন ফি পে করা, এটা পেমেন্ট বেস ডিডাকশন। যেমন তুমি LIC-তে ইনভেস্ট করেছো, এটা কি ধরনের? ইনভেস্টমেন্ট বেস ডিডাকশন, ইনভেস্ট করা, পেমেন্ট করা। তাহলে 80C ডিডাকশন ইনভেস্টমেন্ট বেসড অ্যান্ড পেমেন্ট বেসড। স্যার, পেমেন্ট মানে যেটা আমি দিয়ে দিচ্ছি ফিরে পাবো না, না, আর ইনভেস্টমেন্ট মানে যেটা দিচ্ছি আমি সেখান থেকে রিটার্ন পাবো। ঠিক, ওটাই। স্যার, তাহলে এখানে ধরুন আমার 50,000 টাকা ছাড় হলো LIC তে, তাহলে আমি 20,000 টাকার উপর আমার ট্যাক্স লাগবে।
20,000 নয়, এখানে তুমি কোথা থেকে কোথায় আসছো ওইসব দেখা হবে না। তুমি 5টা হেডের টোটাল করেছিলে, হুম 5টা হেডের টোটালে গ্রস টোটাল ইনকাম হচ্ছিল। হুম তোমাকে গভর্নমেন্ট যদি ছাড় না দিত তাহলে তোমার ট্যাক্স কার উপরে হিসাব হতো? গ্রস টোটাল ইনকামের হিসাবে উপরেই হিসাব হতো। এখন বলা হচ্ছে যে এইটিসিতে আমরা কিছু ছাড় দিচ্ছি। তার মধ্যে একটা ছাড় হচ্ছে লাইফ ইন্স্যুরেন্স প্রিমিয়াম। লাইফ ইন্স্যুরেন্স প্রিমিয়ামে বলা হচ্ছে যে তুমি যতটা প্রিমিয়াম পে করবে ততটা ছাড় হবে না, ম্যাক্সিমাম কতটা হবে 10% অফ সাম অ্যাসিওর্ড যে পলিসিটা নিয়েছো। তো সেই হিসাবে 50,000 এখানে ছাড় হবে, এই যে আমি গিভেন কেসটা দিয়েছি। দিয়ে ওখান থেকে 50,000 টাকা হ্যাঁ মাইনাস হবে 50,000 টাকা সেখানে মাইনাস হবে এইটিসিতে। আর পরে এইসব কি হলো দেখার দরকার নেই। আচ্ছা এরপরে এসে যাবো 80CCC। 80CCC কিসের জন্য? পেনশনের জন্য। পেনশন কার পেনশন? লাইফ ইন্স্যুরেন্স কোম্পানির পেনশন স্কিমে। তুমি যদি লাইফ ইন্স্যুরেন্স কোম্পানির এলআইসির পেনশন স্কিমে ইনভেস্ট করো, তুমি যদি এলআইসির পেনশন স্কিমে ইনভেস্ট করো, আচ্ছা এখানে পেনশন স্কিম নয়, অ্যানুইটি প্ল্যান আছে, ঠিক আছে? অ্যানুইটি প্ল্যান মানে বছরে একবার টাকা জমা করতে হবে। অ্যানুইটি প্ল্যান মানে হচ্ছে বছরে একবার জমা করতে হবে। অ্যানুইটি প্ল্যানে টাকা রাখো, তো সেটাকে সেপারেটলি দেখাচ্ছে কোথায়? 80CCCতে। কে করতে পারবে? শুধুমাত্র ইন্ডিভিজুয়াল আছে, এইচইউএফ কিন্তু এখানে নেই। এইচইউএফ কিন্তু এখানে নেই। আদার ইন্স্যুরেন্স বলতে এলআইসি বাদ দিয়ে বা অন্য ধরনের কোনো হতে পারে, ধরো এলআইসি ছাড়া অন্য কোনো যদি লাইফ ইন্স্যুরেন্স কোম্পানি থেকে থাকে, টাটা বা রিলায়েন্স লাইফ ইন্স্যুরেন্স তাদেরও যদি অ্যানুইটি প্ল্যান থাকে, তো সেখানে ইনভেস্ট করলে ছাড় হয়ে যাবে 80CCCতে। ইন্ডিভিজুয়ালি নিতে পারবে, ম্যাক্সিমাম কত রয়েছে? 1.5 লাখ পর্যন্ত। ধরো তুমি 60,000 ইনভেস্ট করলে তাহলে 60,000ই ছাড় হবে, 2 লাখ ইনভেস্ট করলে 1.5 লাখই ছাড় হবে ম্যাক্সিমাম। হ্যাঁ 1.5 লাখ এখন পরে আসছি, এখন পরে আসছি, আরেকটা সেকশন পড়িয়ে দিই তারপরে বলছি। আচ্ছা 80, তাহলে এরপরে সেকশন হচ্ছে 80CCD। এই সেকশনে কি বলেছে যে কন্ট্রিবিউশন করতে হবে কোথায়? পেনশন স্কিমে। পেনশন স্কিমে কন্ট্রিবিউট করতে হবে। আর পেনশন স্কিমটা কার? সেন্ট্রাল গভর্নমেন্টের। দেখো পেনশন স্কিম হচ্ছে সেন্ট্রাল গভর্নমেন্টের পেনশন স্কিম, তাই তো? সেন্ট্রাল গভর্নমেন্টের পেনশন স্কিম তোমরা শুনে থাকবে, অটল পেনশন যোজনা, শুনেছো? তো সেটা সেন্ট্রাল গভর্নমেন্টের পেনশন স্কিম, তাতে যদি তুমি ইনভেস্ট করো পেনশনটা তো পাওয়া যাবে। ওখানে চার্ট আছে না? অটল পেনশন ডিটেলে দেখে নেবে, চার্ট রয়েছে পেনশনের, কি চার্ট রয়েছে। অটল পেনশন যোজনায় টাকা রাখলে 60 ইয়ারের পরে, এজ 60-র পরে তুমি পেনশন পাবে। 1200 টাকা তো সেই স্কিমটা এখানে কভার রয়েছে। তার মানে সেন্ট্রাল গভর্নমেন্ট ওইরকম যদি কোনো স্কিম নিয়ে আসে সেটা এই সেকশনে কভার হয়ে যাবে, আর সেখানে টাকা জমা রাখলে ছাড় হয়ে যাবে। আচ্ছা সেন্ট্রাল গভর্নমেন্টের ওই ধরনের স্কিম ছাড়াও তার এমপ্লয়ীদের জন্য স্কিম রয়েছে। তো এমপ্লয়ি যদি সে এমপ্লয়ি হয়, যদি সে সেন্ট্রাল গভর্নমেন্টের এমপ্লয়ি হয়, তাহলে কি ছাড় আছে? কতটা ছাড় আছে? এবার ছাড়ের পোর্শনটা দেখো, কতটা ছাড় হবে, কতটা ছাড় হবে সেটা দেখে নাও। অ্যামাউন্ট পেড ইন এসএসসি's অ্যাকাউন্ট অর 10% অফ স্যালারি হুইচ এভার ইজ লোয়ার। 10% অফ স্যালারি নেবে, আর যতটা কন্ট্রিবিউট করেছে কে? এসএসসি। পেনশন সিস্টেম, পেনশন স্কিমে কি সিস্টেম হয় যে কিছুটা এমপ্লয়ি দেবে আর কিছুটা এমপ্লয়ার দেবে। আর এখানে 80CCDতে কোন ছাড়টার কথা চলছে? কথা এখানে সেই ছাড়ের কথা চলছে যেটা এমপ্লয়ির থেকে কাটা গেছে, যেটা এমপ্লয়ির থেকে কাটা গেছে, যেটা এমপ্লয়ার দিচ্ছে সেটা তো স্যালারিতে ঢুকে যাবে, সেটার কথা এখানে চলছে না। এখানে কোন ছাড়ের কথা চলছে? যেটা এমপ্লয়ি নিজের পকেট থেকে গিয়েছে, তো ওর নিশ্চয়ই কাটা গিয়েছিল পেনশনের জন্য। তো 80CCDতে কোনটা ছাড় হয়ে যাবে? 10% অফ স্যালারি, স্যালারির 10% নেবে, আর যতটা কাটা গেছে নেবে। এই দুটোর মধ্যে যেটা লোয়ার হবে, এই দুটোর মধ্যে যেটা। আচ্ছা স্যালারির এখানে কি ডেফিনেশন রয়েছে? স্যালারির ডেফিনেশন এখানে বলা নেই, স্যালারির ডেফিনেশন বলা নেই। স্যালারির ডেফিনেশন যখন বলা না থাকবে তখন বেসিক ডিএই নেবে, তখন বেসিক ডিএই নেবে, ঠিক আছে? স্যালারির ডেফিনেশন না বলা থাকলে যে কমন রুল হচ্ছে বেসিক আর ডিএ।
আচ্ছা, এরপরে এমপ্লয়ির কন্ট্রিবিউশন, সরি এখানে দুটো কন্ট্রিবিউশনে ছাড় হচ্ছে। এইখানে যেটা ছাড় হলো এটা হচ্ছে এমপ্লয়ারের কন্ট্রিবিউশনটা ছাড় হয়েছে, আর এমপ্লয়ির কন্ট্রিবিউশনটা নিচে ছাড় হচ্ছে। ঠিক আছে, এমপ্লয়ার এখানে 14% 14 আছে, আপডেটেড আছে, তাহলে এটা তোমাদেরও সেম আছে, 14 হয়ে গেছে। তোমাদের কত আছে? 10 রয়েছে, 14 করে নাও। 14 না করলেও চলবে, তোমাদের বইতে তোমরা রাখতে পারো, কারণ এদের যে কোশ্চেনের সিস্টেম রয়েছে সেই পুরনো সিস্টেমেই চলে, মানে ওরা যে সেট করে রেখেছে কোশ্চেন পেপারকে পুরনো সিস্টেমেই চলে। তার মানে হ্যাঁ, এবার তোমরা আপডেট করে নিতে পারো নিজেকে আপডেট করার জন্য। কোনটা 14 আছে? এমপ্লয়ার এমপ্লয়ারের 14 আছে, এটা এমপ্লয়ি 10 আছে তো, হ্যাঁ তার মানে এই দাও sorry। এমপ্লয়ার তাহলে দেখতে হবে এমপ্লয়ার যতটা কন্ট্রিবিউট করছে সেটার যখন তুমি ছাড় ডিটারমাইন করছো, সেটার রিডাকশন যখন ডিটারমাইন করছো তখন তোমার 14% অফ স্যালারি নিতে হচ্ছে, আর যতটা এমপ্লয়ার কন্ট্রিবিউট করছে যেটা লোয়ার হবে অতটাই ছাড় এমপ্লয়ারের পোর্শন, আর এমপ্লয়ির পোর্শন 10% অফ স্যালারি, আর তার থেকে যত টাকাটা গেছে দুটোর মধ্যে যতটা যেটা লোয়ার হবে সেটাই ছাড়াবে। হ্যাঁ, এটা তোমার সেন্ট্রাল গভর্নমেন্টের কথা চলছে, সেন্ট্রাল গভর্নমেন্টের যে স্যালারি, তুমি ধরো সেন্ট্রাল গভর্নমেন্ট এমপ্লয়ি, তোমার তো স্যালারি শিটে দেখাবে না পিএফ এর জন্য তো কাটা গেছে, সেটার কথা বলা চলছে। হ্যাঁ, সেটার কথাই চলছে, পিএফ এ যতটা কন্ট্রিবিউট হয়েছে। পিএফ বলতে ওই পেনশন স্কিম, ঠিক আছে, সেন্ট্রাল গভর্নমেন্টের যে পেনশন স্কিম। প্রাইভেট সেক্টরে পেনশন থাকে না বলে এই পিএফ আছে, ঠিক আছে, সেন্ট্রাল গভর্নমেন্টের পেনশন স্কিম। আচ্ছা, ইন কেস অফ এনি আদার ইন্ডিভিজুয়াল এসএসসি, যদি অন্য কোনো ইন্ডিভিজুয়াল এসএসসি হয় যারা সেন্ট্রাল গভর্নমেন্ট এমপ্লয়ি নয়, যারা অটল পেনশন যোজনা এই ধরনের যোজনায় পেনশন নেওয়ার জন্য ইনভেস্ট করে রাখছে, তাদের কথা চলছে। তো তাদের কেসে কতটা ছাড় হবে? তাদের কেসে ছাড় হবে যতটা সে কন্ট্রিবিউট করেছে ওই ফান্ডে, পেনশন ফান্ডে, অটল পেনশন যোজনাতে, আর 20% অফ গ্রস টোটাল ইনকাম। তার যে গ্রস টোটাল ইনকাম রয়েছে 5টা হেডের ইনকাম মিলে তার 20% নিলে, আর যত সেটটা সে কন্ট্রিবিউট করেছে দুটো নিলে, যেটা লোয়ার হবে সেটাই কোন সেকশনে ছাড় হয়ে যাবে? সিসিডি। 80 সিসিডি। কিন্তু আমি একটা বুঝতে পারিনি বেস্ট হচ্ছে ইন্ডিভিজুয়ালটা বেশি ছাড় পাবে। হুম 20% যখন সে ছাড় পাবে তার টোটাল স্যালারি থেকে গ্রস টোটাল ইনকাম। দেখো ইন দ্য প্রিভিয়াস ইয়ার ওই ইয়ার দেখতে না প্রিভিয়াস ইয়ারে বলতে ইনকাম ইয়ারকেই বোঝায়, হ্যাঁ ইনকাম ট্যাক্স পড়ছে, ইনকাম ট্যাক্সের প্রিভিয়াস অ্যাসেসমেন্ট ইয়ার। তাহলে এখানে এমপ্লয়ির ক্ষেত্রে তোমাকে দুটো পোর্শন দেখতে হচ্ছে, নিজের পোর্শন প্লাস এমপ্লয়ারের পোর্শন, সেন্ট্রাল গভর্নমেন্ট এমপ্লয়ি। আর তুমি যদি এমপ্লয়ি না হও সেন্ট্রাল গভর্নমেন্ট এমপ্লয়ি, কিন্তু তুমি সেন্ট্রাল গভর্নমেন্টের পেনশন স্কিমে টাকা রেখেছো, সেক্ষেত্রে আদার্স এসে যাবে 20% অফ গ্রস টোটাল ইনকাম, আর যত তুমি কন্ট্রিবিউট করেছো দুটো কম্পেয়ার করে দেখবে, যেটা লোয়ার হবে ততটাই ছাড় হবে 80 সিসিডিতে। আচ্ছা, এখানে অ্যাডিশনাল ডিডাকশন কি বলেছে? অ্যাডিশনাল ডিডাকশন বলেছে 50% in case of contribution to NPS, National Pension Scheme. 50,000 in case of contribution to National Pension Scheme. আচ্ছা, সেন্ট্রাল গভর্নমেন্টের ন্যাশনাল পেনশন স্কিম রয়েছে, সেন্ট্রাল গভর্নমেন্টের ন্যাশনাল পেনশন স্কিম রয়েছে, তাতে যদি তুমি কন্ট্রিবিউট করো, ঠিক আছে, তাতে যদি তুমি কন্ট্রিবিউট করো সেক্ষেত্রে তোমার 50,000 আরও এক্সট্রা পাবে, 50,000 আরও এক্সট্রা পাবে। তুমি তো অটল পেনশন যোজনায় যতটা করেছো তার ক্যালকুলেশন কীরকম হবে?
তো 10% তার স্যালারি থেকে, হ্যাঁ আর না হলে এমপ্লয়ার যারা দিচ্ছে সেটা তার মধ্যে যেটা লেস লোয়ার হ্যাঁ যতটা লোয়ার হবে। কিন্তু তুমি যদি ওই ইনভেস্টমেন্টটা কোথাও করো, ওই ইনভেস্টমেন্টটা করো ন্যাশনাল পেনশন স্কিমে। ন্যাশনাল পেনশন স্কিমে যদি করো সেক্ষেত্রে ক্যালকুলেশন করে যা হচ্ছে সেটা তো হচ্ছেই, তাছাড়াও তুমি আরো কতটা রিডাকশন পাবে? 50,000। ধরো ক্যালকুলেশন করে 1 লাখ হচ্ছিল, ক্যালকুলেশন করে 1 লাখ হচ্ছিল, লোয়ার লোয়ার আর যতটা ইনভেস্ট করেছো 1 লাখ হচ্ছিল, তার সাথে আরো 50,000 জুড়ে যাবে যদি ওই ইনভেস্টমেন্টটা কোথায় হয়? ন্যাশনাল পেনশন স্কিমে হয়ে থাকে, সেন্ট্রাল গভর্নমেন্টের ন্যাশনাল পেনশন স্কিম রয়েছে, ওয়েবসাইটে দেখে নেবে, ন্যাশনাল পেনশন স্কিমের ওয়েবসাইটও রয়েছে। আপনি ইনকাম করে স্যার বলছিলাম সব জায়গায় তো লেসটাই ছাড়। আচ্ছা হ্যাঁ, সবসময় লেসি ছাড় হবে। আচ্ছা এখানে তুমি যে পয়েন্টটা বলতে চাইছিলে সিতে 80 সিতে 1.5 লাখ ছাড়, তারপরে 80 ট্রিপল সিতে তাতেও আবার 1.5 লাখ ছাড়, 80 ট্রিপল সি 80 সিতে 1.5 লাখ ছাড় বলেছিলে, 80 সিতে 1.5 লাখ ছাড়, ট্রিপল সিতে 1.5 লাখ ছাড়, আর এখানেও হিসাব করে কিছু না কিছু ছাড় হচ্ছে। সবগুলো মিলে 1.5 লাখ সব তিনটে সেকশন মিলে ম্যাক্সিমাম ডিডাকশন কত হতে পারে? তিনটে সেকশনের ডিডাকশন মিলে ম্যাক্সিমাম ডিডাকশন তুমি নিতে পারবে 1.5 লাখ। তুমি সবাই ইনভেস্ট করে রেখেছো, গভর্নমেন্ট বলছে অত ইনভেস্ট করলে সব ছাড় করে দেবো না আমরা, শুধু আমরা 1.5 লাখই করবো। বাচ্চা পড়াচ্ছে সেখান থেকে তো ছাড় পেয়ে যাচ্ছে। বুঝতে পারলে? আমরা স্কিম অনেক খুলে রেখেছি, আমরা অনেক স্কিম দেখিয়ে রেখেছি বিভিন্ন সেকশনে, কিন্তু ওই সব সেকশনেই তুমি যদি ইনভেস্ট করতে থাকো ছাড় নিয়ে নেবে 1.5, 4.5 হবে না, ম্যাক্সিমাম তোমার 1.5 লাখই ছাড় হবে। স্যার বেশিরভাগ লোকের কিন্তু সবগুলো তো সে পারবে না করতে। করারও দরকার নেই। আম্বানি করে, আম্বানি ওগুলো তো একটা জাস্ট সেরকম হলে তো যদি সবগুলো কথা নয়। হতো, তাহলে সবাই- তাহলে বুঝতে পেরেছো কি কেস চলছে? এরপরে এসে যাও 80D তে। স্যার 1.5 লাখ তো এখানে হলো, আর 50,000 টাকা যেটা এক্সট্রা বললেন ওটা ওটা ওই হেড থেকে 50,000 হ্যাঁ না, 1.5 লাখ যেটা রয়েছে ন্যাশনাল পেনশন স্কিমে করলে ওই 1.5 লাখটা এক্সট্রা, সরি 1.5 লাখ না, 50,000টা এক্সট্রা, এখানে যেটা দেখালাম না 50,000, এটা এক্সট্রা। মানে এইটা এর সাথে add হয়ে যাবে? ধরো 80C তে 1.5 লাখ বেরিয়েছে, এতে 1.5 লাখ বেরিয়েছে, এতেও 1.5 লাখ বেরিয়েছে, তো তোমার তো 4.5 লাখ হয়ে যাচ্ছিল, তো তিনটে ডিডাকশন, তাহলে তিনটের মিলে কত হবে? 1.5 লাখই পাবে তুমি ছাড়, 1.5 লাখই ছাড় পাবে, প্লাস এনপিএস এ যদি ইনভেস্ট করে থাকো, কোনো টাকা এনপিএস এ করেছো, তার মানে এই 1.5 লাখ টাকা প্লাস এনপিএস এর 50, আপ টু 50,000। হ্যাঁ ওটার এক্সট্রা, এটা এই 50টা এক্সট্রা, এই 50টা এক্সট্রা, স্যার, আমরা এটাও তো তার মানে তোমার 2 লাখই হতে পারে। স্যার এটাও ধরো তোমার এনপিএস এ নেই, তার মানে তিনটে সেকশনের ডিডাকশন মিলে কত হবে? 1.5 লাখই হবে ম্যাক্সিমাম। ধরো কোনো একটা সেকশনে ইনভেস্ট করেছো, তার মানে 1.5 লাখ, স্যার আমার মনে সবাই হয় ইনভেস্ট করেছে তিনটে সেকশনেই, স্যার ওই হেড থেকেই বেরোবে 1.5 লাখ। এনপিএস এ ইনভেস্ট, কোনো একটা সেকশনে ইনভেস্ট করেছো প্লাস এনপিএস এ, তাহলে তোমার হয়ে যাবে 2 লাখ। তাহলে এনপিএস এই করবে। স্যার 80 ডবল সিডি তে যদি 80 ডবল সিডি তে যদি তার বেরায় 1.5 লাখ বেরোলো না, 10,000 টাকা বেরোলো, কোনটা? এই শেষেরটা শেষেরটা মানে 80 সিসিডি 80 সিসিডি তে বেরালো কত বললে? 10,000। 10,000 টাকা। হ্যাঁ, এবার সেখানে এনপিএস টাও করেছে, তাহলে তার 50,000 টাকা তো সেই হেডেই যোগ হবে। হ্যাঁ তোমার এই হেডেই যোগ হবে। হ্যাঁ 10,000 প্লাস 50,000 দিয়ে যদি হয় 50, তুমি তো বললে 10,000 ইনভেস্ট করেছো, কত ইনভেস্ট করেছো বল? না, তার ওই যে স্যালারি থেকে আচ্ছা কম্পেয়ার করে 10,000 বেরিয়েছে, 10,000 বেরিয়েছে ডিডাকশনের জন্য। হ্যাঁ ডিডাকশনের জন্য, তাহলে তুমি আরো 50 জুড়ে দাও, তাহলে ইলিজিবল হচ্ছে তুমি কত? 60,000-এর জন্য। তাই আমার মনে হচ্ছে ওই হেডেই 60,000 যোগ হবে, এক্সট্রা আবার 1.5 লাখের সাথে 50,000 যোগ হবে না। এখানে অ্যাডিশনাল ডিডাকশন রয়েছে, ওয়ার্ড লেখা রয়েছে, ওই হেডের সাথেই তো না ওই হেডের সাথে না, ওটা এক্সট্রা রয়েছে। তোমরা যখন আইটিআর রিটার্ন ফাইলিং করবে তখন দেখতে পাবে এই 50,000টা এক্সট্রা রয়েছে, আইটি রিটার্ন ফাইলিং যে ফর্ম আছে তার জন্য এটা সেপারেটলি 50 করে আছে। তাহলে এগুলো তো ভাবতে হবে যখন আচ্ছা এরপরে আমরা চলে আসবো 80D তে। 80D কি নিয়ে ডিল করছে? হেলথ ইন্স্যুরেন্স। হেলথ ইন্স্যুরেন্স নিয়ে ডিল করছে। হেলথ ইন্স্যুরেন্স মানে বোঝো কি বোঝো না?
হেলথ ইন্স্যুরেন্স মানে তুমি ইন্স্যুরেন্স করিয়েছো, কিন্তু যদি শরীর খারাপ হয়, ইলনেস হয়ে থাকে, তাহলে তুমি বেনিফিট পাবে না। তো প্রিমিয়াম যা দিয়েছো ওর কোনো ল্যাপস হয়ে গেছে, ও প্রিমিয়াম কিছুই হবে না। হেলথ ইন্স্যুরেন্স প্রিমিয়াম, লাইফ ইন্স্যুরেন্স প্রিমিয়ামে কি হয়, তুমি টাকা পেয়ে যাও, রিটার্ন পেয়ে যাও, কিন্তু হেলথ ইন্স্যুরেন্স প্রিমিয়ামে কোনো টাকাই ফেরত পাবে না। এটা তাহলে কি বেস্ট ডিডাকশন, ইনভেস্টমেন্ট না পেমেন্ট বেস্ট? পেমেন্ট বেস্ট, পেমেন্ট করেছো, ইনভেস্টমেন্ট তো নয়। ইনভেস্টমেন্টের মানে হচ্ছে রিটার্ন আসবে, এখানে সার্টেনিটি নেই যে তুমি রিটার্ন পাবে বলে। যদি শরীর খারাপ হয় তখন ট্রিটমেন্ট নিয়ে নেবে। আচ্ছা, এখানে বেনিফিট কে নিতে পারবে? ইন্ডিভিজুয়াল এইচইউএফ, কোম্পানি নিতে পারবে না, কোম্পানির হেলথ আছে। ঠিক আছে, পেমেন্ট করতে হবে কি, হেলথ ইন্স্যুরেন্স প্রিমিয়াম। কতটা ছাড় হবে এবার আমরা দেখে নেব। যদি ফ্যামিলির জন্য দিয়ে থাকো তাহলে ছাড় হয়ে যাবে 25,000, ঠিক আছে। আর ফ্যামিলির জন্য দিয়েছো কিন্তু সিনিয়র সিটিজেন রয়েছে ফ্যামিলিতে, তার মানে তোমার ছাড় হয়ে যাবে আরো 25, টোটাল 50। ফ্যামিলির জন্য দিয়েছো, খরচা করেছো হেলথ ইন্স্যুরেন্স পারপাসে। আচ্ছা, শুধুমাত্র হেলথ ইন্স্যুরেন্স নয়, তার সাথেও রয়েছে প্রিভেন্টিভ হেলথ চেক আপ আর সেন্ট্রাল গভর্নমেন্টের হেলথ স্কিম, এইচএস হেলথ স্কিমে টাকা জমা করেছো। এই তিনটে মিলে ম্যাক্সিমাম কত ছাড় হবে? 25,000। যদি সিনিয়র সিটিজেন হয় 50 হয়ে যাবে 25-এর জায়গায়। তার মানে তুমি ধরো কোনো সিনিয়র সিটিজেন, তোমার বাড়ির সিনিয়র সিটিজেনের জন্য, তোমার বাড়ির এখানে ফ্যামিলির ডেফিনেশন কিছু বলা আছে? ফ্যামিলির ডেফিনেশন কিছু বলা নেই। তো এখানে প্যারেন্টসও কভার হয়, এখানে প্যারেন্টসও কভার হয়। তো ধরো তুমি প্যারেন্টসের জন্য হেলথ ইন্স্যুরেন্স করিয়েছো, সিনিয়র সিটিজেন, ধরো হেলথ ইন্স্যুরেন্সের প্রিমিয়াম হচ্ছে 60,000, সাপোজ হেলথ ইন্স্যুরেন্সের প্রিমিয়াম হচ্ছে 60,000 ইয়ারলি। তো কতটা ছাড় হবে? 50,000 ছাড় হবে, সিনিয়র সিটিজেন বলাই হলো। তো ধরো তুমি তোমার জন্য দিয়েছো, তুমি সিনিয়র সিটিজেন নাও, 60,000 খরচা করেছো, কত ছাড় হবে? 25,000। ঠিক আছে, তাহলে এই তিনটে মিলে প্রিভেন্টিভ হেলথ চেক আপ করালেও, শুধুমাত্র প্রিমিয়াম নয়, এইগুলো সব মিলে, ধরো তুমি হেলথ ইন্স্যুরেন্সের কোনো স্কিমে টাকা জমা রেখেছো, ঠিক আছে, সেন্ট্রাল গভর্নমেন্টের কথা বলা হচ্ছে, সেন্ট্রাল গভর্নমেন্টের, এখানে সেন্ট্রাল গভর্নমেন্ট হেলথ স্কিম। এখানে যেটা ছিল, না না, যে কোনো একটাতেই হলে হবে, তুমি যে কোনো এই তিনটের মধ্যে যেটাতেই করো না কেন, ম্যাক্সিমাম কত? 25,000, সিনিয়র সিটিজেন হলে 50,000। আর আরেকটা যেটা সিঙ্গেল রয়েছে প্রিভেন্টিভ হেলথ চেক আপের ক্ষেত্রে ম্যাক্সিমাম 5,000ই হবে, বুঝলে। ম্যাক্সিমাম এখানে তো যদিও লিমিট নেই বইতে, আমি বলে দিচ্ছি শুনে নাও, যে প্রিভেন্টিভ হেলথ চেক আপে ম্যাক্সিমাম কত ছাড় হয়? 5,000। প্রিভেন্টিভ হেলথ চেক আপ, তুমি হেলথ চেক আপ বলছো ওড়িশা চলে গেছো চেক আপ করার জন্য, ঠিক আছে, হোল বডি স্ক্যান করছো, কোনো ডিজিজ হয়েছে কিনা আগের থেকে, প্রিভেন্টিভ হেলথ চেক আপ। আচ্ছা, এরপরে রয়েছে প্যারেন্টস। প্যারেন্টসের কেসে, আচ্ছা সরি, এইখানে যে ফ্যামিলি আমরা ধরেছিলাম না, ফ্যামিলির মধ্যে প্যারেন্টস কে ধরা হচ্ছে না, কারণ প্যারেন্টস পরে রয়েছে এখানে। তাহলে সিনিয়র সিটিজেন বলতে তুমি সিনিয়র সিটিজেন, ঠিক আছে, তুমি সিনিয়র সিটিজেন। এর পরের কলামে প্যারেন্টস এর কেস রয়েছে। ফ্যামিলি বলতে ওই পাউস আর তুমি, হ্যাঁ, চিলড্রেন হতে পারে। তো সিনিয়র সিটিজেন হলে তখন পেয়ে যাবে অ্যাডিশনাল 25। আচ্ছা, প্যারেন্টস এর কেস তাহলে নেক্সট এতে কভার রয়েছে কলামে, সব একই, থিওরি একই। আচ্ছা, প্যারেন্টের জন্য কোনটা অ্যাভেলেবেল নেই? সেন্ট্রাল গভর্নমেন্টের হেলথ স্কিম অ্যাভেলেবেল নেই, ঠিক আছে। সিনিয়র সিটিজেন হয়ে গেছে তবুও তুমি সেন্ট্রাল গভর্নমেন্টের হেলথ স্কিম হয়তো নেই, যদিও থাকে ওতে কন্ট্রিবিউট করলে ইলিজিবল হবে না ছাড়ের জন্য, ওতে কন্ট্রিবিউট করলে ছাড়ের জন্য ইলিজিবল হবে না, যদিও থাকে। কোথায় কোথায় ছাড় পাবো সেটা লেখা, হ্যাঁ, কিন্তু আমি কন্ট্রিবিউট করতেই পারি। করতে পারো,
কিন্তু ছাড় হবে না। এবার আছে AGM এইচইউএফ এর ক্ষেত্রে এই দুটো অ্যাপ্লিকেবল হচ্ছে না, শুধুমাত্র প্রিমিয়াম দিলে কার উপরে, মেম্বারের উপরে, মেম্বারের লাইফের উপরে, হিন্দু আনডিভাইডেড ফ্যামিলির মেম্বারের লাইফের উপরে মেডিকেল ইন্স্যুরেন্স, হেলথ ইন্স্যুরেন্স বা মেডিকেল দুটো একই বলে। হেলথ ইন্স্যুরেন্স মেডিকেল ইন্স্যুরেন্স একই জিনিস, হেলথ ইন্স্যুরেন্স মেডিকেল ইন্স্যুরেন্স একই জিনিস। হেলথ ইন্স্যুরেন্স করালে হিন্দু আনডিভাইডেড ফ্যামিলি যদি তার মেম্বারের লাইফের উপরে হেলথ ইন্স্যুরেন্স করায় তাহলে ছাড় হয়ে যাবে, ঠিক আছে, কিন্তু প্রিভেন্টিভ হেলথ চেক আপ করালে হবে না, আর এটাও হবে না। 25,000, আর যদি মেম্বার সিনিয়র সিটিজেন হয় আরো 25। স্যার প্যারেন্টসের ক্ষেত্রে কত 25, কিন্তু এখানে তো বলছে সিনিয়র সিটিজেন না। সিনিয়র সিটিজেন নয়, সেন্ট্রাল গভর্নমেন্টের স্কিমের ক্ষেত্রে নয়। আচ্ছা এখানে আমি তাহলে বলে দিচ্ছি, দেখো ধরো তুমি কি করেছো, তুমি নিজের জন্যও করেছো প্যারেন্টসের জন্যও করেছো, তুমি নিজের জন্যও করেছো প্যারেন্টসের জন্যও করেছো হেলথ ইন্স্যুরেন্সে টাকা জমা, হেলথ ইন্স্যুরেন্স প্রিমিয়াম দিয়েছো নিজের জন্য প্যারেন্টসের জন্য, দুজনেই যদি সিনিয়র সিটিজেন না হয় তাহলে 25-25 টোটাল ছাড় 50। কিন্তু দুজনেই সিনিয়র সিটিজেন, তুমিও সিনিয়র সিটিজেন তোমার প্যারেন্টসও সিনিয়র সিটিজেন, তাহলে 50-50, তোমার 50 হয়ে গেলে 25-25, আর প্যারেন্টসের 25-25-50, টোটাল 1 লাখ। ক্লিয়ার? আমি যদি সিনিয়র সিটিজেন হই, আমার প্যারেন্টস সিনিয়র সিটিজেন, তাহলে 75। তুমি সিনিয়র সিটিজেন নও, তোমার 25, প্যারেন্টস সিনিয়র সিটিজেন 50, 75 টোটাল ছাড়। হ্যাঁ ঠিক। আচ্ছা নেক্সট সেকশন রয়েছে 80 ডিডি, নেক্সট সেকশন রয়েছে 80 ডিডি। 80 ডিডি এটা কিসের জন্য? মেডিকেল ট্রিটমেন্ট অফ ডিপেন্ডেন্ট ডিসেবল। ডিপেন্ডেন্ট ডিসেবলের মেডিকেল ট্রিটমেন্ট করছো, যে তোমার উপরে ডিপেন্ড করে রয়েছে, আর সে কি ধরনের ডিপেন্ডেন্স দেখতে হবে, কি ধরনের ডিপেন্ডেন্স, পারসন উইথ ডিসেবিলিটি, পিডাব্লিউডি, পারসন উইথ ডিসেবিলিটি, সেই পারসনকে কি করছো তুমি ট্রিটমেন্ট করছো, পারসন উইথ ডিসেবিলিটি, ট্রেনে তার জন্য স্পেশাল কামরা থাকে দেখেছো, তো তাদের যদি ট্রিটমেন্ট করাও তাহলে ডিডাকশন কত পেয়ে যাবে? 75,000। ধরো তার জন্য খরচা করিয়েছো 5,000 টাকা, তোমার ডিডাকশন হয়ে যাবে 75,000। ও বাহ, ফ্ল্যাট ডিডাকশন আছে, ফ্ল্যাট ডিডাকশন আছে, যদি 10 টাকাও খরচা করো ডিডাকশন কত হয়ে যাবে? 75,000। ফ্ল্যাট ডিডাকশন রয়েছে, ডিপেন্ডেন্ট ডিসেবলের জন্য যদি কোনো খরচা করো তাহলে ফ্ল্যাট ডিডাকশন হচ্ছে 75,000। ফ্ল্যাট বলতে তোমার ফ্ল্যাটের মানে হচ্ছে ওটাই ডিডাকশন, হ্যাঁ ফুল অ্যামাউন্ট, স্যার ফিক্সড 10,000। তাহলে আমি কি বললাম, 10 টাকা খরচা করলে 75,000, আমি কি বলেছি 10 টাকাই ডিডাকশন হবে? একটা কোশ্চেন আছে, ধরুন আমি একজন কিরকম পিডাব্লিউডি লোককে অ্যাডপ্ট করলাম, যে তার আমি হচ্ছে যা যা খরচ টরচ এগুলো হচ্ছে বহন করবো, তাহলে হবে 75,000? এরকম হ্যাঁ হবে, কারণ এখানে তো রেস্ট্রিকশন নেই। আচ্ছা বেনিফিট কে নিতে পারবে? ইন্ডিভিজুয়াল এইচইউএফ বেনিফিট কে নিতে পারবে, ইন্ডিভিজুয়াল এইচইউএফ নিতে পারবে, কোনো কোম্পানির বেনিফিট নিতে পারবে না, ইন্ডিভিজুয়াল এইচইউএফ নিতে পারবে, পার্টনারশিপ ফার্মও নিতে পারবে না, শুধুমাত্র ইন্ডিভিজুয়াল এইচইউএফ। আচ্ছা তার জন্য তোমাকে যে শুধু ট্রিটমেন্ট করাতে হবে এমন নয়, তুমি যদি কোনো তার জন্য টাকা জমা করে দাও এলআইসি স্কিমে বা ইউটিআই স্কিমে বা কোনো ইন্স্যুরারের স্কিমে, এলআইসি বাদ দিয়ে অন্য কোনো ইন্স্যুরেন্স কোম্পানির, শুধুমাত্র ট্রিটমেন্ট করাতে হবে এমন কোনো কথা নেই। আর এইটা কি 1 লাখ 25? আর ওই 75,000-এর ডিডাকশনটা 1,25,000 হয়ে যাবে, ছাড় আরো বেড়ে যাবে তোমার যদি তুমি পারসন উইথ সিভিয়ার ডিসেবিলিটির ট্রিটমেন্ট করাও বা তার জন্য কিছু টাকা জমা করো। আচ্ছা সিভিয়ার ডিসেবিলিটি কাকে বলে সেটা মেডিকেলে যারা কাজ করে তারা জানবে, মোটামুটি 80%-এর উপরে ডিসেবিলিটি থাকলে তোমার সিভিয়ার ডিসেবিলিটি হবে। মেডিকেলে যারা কাজ করে তারাই জেনে থাকবে কিভাবে 80% ডিসেবিলিটি দিয়ে থাকে, ঠিক আছে, তো তার সার্টিফিকেটে দেখে নিতে হবে তোমার সিভিয়ার ডিসেবিলিটি কি নর্মাল ডিসেবিলিটি, লেখা থাকে না? হ্যাঁ লেখা থাকে।
to disability certificate to furnish along with return of income. হ্যাঁ স্যার, আর একটা কথা আমি এটা জিজ্ঞেস করব। আচ্ছা, পার্সন উইথ ডিসেবিলিটি সার্টিফিকেট থাকতে হবে, কথা নয়। দেখো তুমি যার জন্য ট্রিটমেন্ট করাচ্ছ, পার্সন উইথ ডিসেবিলিটি, তার সার্টিফিকেট থাকতে হবে। রাস্তার ধারে কেউ বসেছিল, সে চলতে পারছিল না, সেই জন্য তার ট্রিটমেন্ট করিয়ে দিয়েছো, তার সার্টিফিকেট নেই, ছাড় নিয়ে নেবে, চলবে না। সার্টিফিকেট থাকতে হবে, সার্টিফিকেটে যেন থাকে পার্সন উইথ ডিসেবিলিটি, তাহলেই তুমি বেনিফিট ক্লেম করতে পারবে। ক্লেম করবে শুধু কি, তার তো কোনো ব্লাড রিলেশন হতে হবে না? এখানে ব্লাড রিলেশনের কথা নেই, ডিপেন্ডেন্ট, আচ্ছা ডিপেন্ডেন্ট বলেছে, তার মানে তোমার ফ্যামিলির হতে হবে, ঠিক আছে, ফ্যামিলির হতে হবে। এরপরে ধরো সে ডিপেন্ডেন্ট নয়, তোমার উপরে ডিপেন্ডেন্ট নয়, ডিপেন্ডেন্টের মানে কি, তোমার ইনকামে সে ডিপেন্ড করে রয়েছে, ডিপেন্ডেন্টের মানে হচ্ছে সে তোমার উপরে ডিপেন্ড করে রয়েছে। তার মানে একবার ট্রিটমেন্ট করিয়ে দিলাম, রাস্তার ধারে বসেছিল, তো সে তো তোমার উপরে ডিপেন্ড ছিল না, সে তো তোমার উপরে ডিপেন্ড ছিল না, তার মানে ছাড় ক্লেম হবে না। তার মানে এখানে বলতে চাইছে যে তোমার ফ্যামিলির কেউ যদি হয়ে থাকে, রিলেটিভের মধ্যে, তার যদি তুমি ট্রিটমেন্ট করো, যে কি তোমার ইনকামের উপরে ডিপেন্ড আছে, যে কি তোমার ইনকামের উপরে ডিপেন্ড করে রয়েছে, সেটাই এখানে কভার হবে, সেটাই এখানে কভার হবে। যে কেউ হতে পারে, কিন্তু তোমার ইনকামের উপরে যেন সে ডিপেন্ড করে থাকে। আর মানে আমি যে তাহলে কাউকে অ্যাডপ্টও করতে পারি, যে ওই লোকটা খেতে পারেনি, করবে, হ্যাঁ। তো তারপর সারা বছরের খাওয়া পড়ার খরচা তাকে দাও, সেটা স্যাটিসফাই করাতে হবে। ওটাই তো জিজ্ঞেস করছিলাম। আচ্ছা, তাহলে এখানে ডিসেবিলিটি সার্টিফিকেট থাকতে হবে বলেই দিয়েছে। এরপরের সেকশনে আমরা চলে যাব। Adopt করলে কি কিছুদিনের জন্য adopt করতে হবে? ভর্তি দিতে হবে? কত নয়, নাকি দুদিনের জন্য adopt করলে আমি ওরকমই ভাবছিলাম। অ্যাডপশন কাদের করা, ছেলে মেয়েদের তো, হ্যাঁ, তো অ্যাডপশন করলে তার স্পেশাল অ্যাক্ট রয়েছে, অ্যাডপশন অ্যাক্ট বলে, সেই অ্যাক্টের অনুযায়ী তোমার কাজ করতে হবে। ধরো কোনো তুমি মেয়েকে অ্যাডপ্ট করতে যাও, সেক্ষেত্রে বাড়িতে একজন ফিমেল থাকতে হবে, ঠিক আছে, সেরকম রুলস রেগুলেশন লেখা রয়েছে অ্যাডপশন অ্যাক্টে, ঠিক আছে। অনেক কিছু আছে, দরকার নেই তো ছাড়। আচ্ছা, 80 ডিডিবি এটা কিসের জন্য? মেডিকেল ট্রিটমেন্ট অফ স্পেসিফাইড ডিজিজ, মেডিকেল ট্রিটমেন্ট অফ স্পেসিফাইড ডিজিজ, স্পেসিফাইড ডিজিজের জন্য মেডিকেল ট্রিটমেন্ট করাচ্ছ। কে নিতে পারবে? ইন্ডিভিজুয়াল এইচইউএফ। আর এই ডিজিজটা কার হয়েছে? হতে পারে নিজের, হতে পারে স্পাউসের, হতে পারে চিলড্রেনের, হতে পারে প্যারেন্টসের, হতে পারে ব্রাদারের, হতে পারে সিস্টারের, ডিপেন্ডেন্ট অন হিম, তোমার উপরে ডিপেন্ডেন্ট থাকতে হবে। সে ধরো ইন্ডিপেন্ডেন্ট, সে নিজে ইনকাম করে, তো তার নিজের ইনকাম রয়েছে, তো তুমি খরচা করলে কি হবে? ছাড় হবে না। স্যার কি 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 রোগ, ডিজিজ গুলো কি কি? আচ্ছা, এখানে স্পেসিফাইড ডিজিজ লেখা নেই, তো যেটা লেখা ছিল ওই তোমার স্পেসিফাইড ডিজিজ বলতে ক্যান্সার, এইচআইভি, এই ধরনের যেগুলো লাইফ থ্রেটেনিং ডিজিজ রয়েছে, লাইফ থ্রেটেনিং ডিজিজ রয়েছে। তো তুমি ডিজিজের নাম জানতে চাইলে এই সেকশন কি করবে, 80 ডিডিবি গুগল ব্রাউজারে সার্চ করবে, ওখানে 80 ডিডিবি দেখাবে কি কি স্পেসিফাইড ডিজিজ রয়েছে। আমি দুটো বললাম, ক্যান্সার রয়েছে আর এইচআইভি রয়েছে। আচ্ছা পেরিয়ে গেল, আরো অনেক কিছু আছে। আচ্ছা, এখানে ডিডাকশন কতটা হবে? 40,000 টাকা। 40,000 টাকা, বা যতটা তুমি খরচা করেছো ডিজিজ পারপাসে, তার মধ্যে যেটা লোয়ার হবে। যতটা তুমি স্পেসিফাইড ডিজিজ পারপাসে খরচা করেছো আর 40,000 টাকা, যতটা এই দুটোর মধ্যে যেটা লোয়ার হবে ততটাই ছাড় হবে। আর ওই 40,000 টাকাটা 1 লাখ কখন হয়ে যাবে? যদি তুমি সিনিয়র সিটিজেনের জন্য ট্রিটমেন্টটা করিয়ে থাকো। স্পেসিফাইড ডিজিজ সিনিয়র সিটিজেনের হয়েছে, তুমি তার জন্য ট্রিটমেন্ট করিয়েছো, সেক্ষেত্রে 1 লাখ আর যত টাকা খরচা করেছো কম্পেয়ার করবে, যেটা লোয়ার হবে সেটাই ছাড় হবে। আচ্ছা, প্রেসক্রিপশন, মেডিকেল সার্টিফিকেটে তোমাকে লেখা থাকতে হবে যে ক্যান্সার হয়েছে বলে, না তো ক্যান্সার হয়নি, দেখ ক্যান্সার বলিয়ে তুমি চালিয়ে দেবে, ছাড় নিয়ে নেবে, ঠিক আছে। প্রেসক্রিপশনে লেখা থাকতে হবে, সবাই proof দরকার। মেডিকেল রেকর্ড থাকতে হবে, ঠিক আছে।
আচ্ছা, এরপরে এসে যাও এডুকেশনাল লোন। এডুকেশনাল লোনের কি ছাড় আছে, কোন সেকশনে ছাড় হচ্ছে? রিপেমেন্ট অফ ইন্টারেস্ট এটা মনে রাখবে ইজিলি। এডুকেশনাল লোন, এডুকেশন এডুকেশন লোনের কি ছাড় হবে? এডুকেশন লোনের ইন্টারেস্ট ছাড় হবে, রিপেমেন্ট অফ ইন্টারেস্ট অন এডুকেশনাল লোন। এডুকেশনাল লোনের ইন্টারেস্ট যদি তুমি পে করে থাকো তাহলে তোমার ছাড় হয়ে যাবে। আচ্ছা, পেমেন্ট না করলেও ছাড় হবে, এখানে কোনো পেমেন্টের কথা বলা নেই। মোটামুটি যা ইন্টারেস্ট হয়েছে সেটা ছাড় হবে। লোনটা কোথা থেকে নিতে হবে? ফাইন্যান্সিয়াল চ্যারিটেবল ইনস্টিটিউশন থেকে লোন নিতে হবে, ফাইন্যান্সিয়াল চ্যারিটেবল ইনস্টিটিউশন থেকে নিতে হবে, এটা মেন পয়েন্ট। ধরো তুমি পাশের বাড়ির থেকে লোন নিয়ে নিয়েছো, বলছে আমার ছেলে পড়তে যাবে, কি আমি পড়াশোনা করবো আরো, ঠিক আছে? ব্যাংক থেকে নিতে পারি তো। হ্যাঁ, ফাইন্যান্সিয়াল চ্যারিটেবল ইনস্টিটিউশন থেকে নিতে হবে, পাশের বাড়ির কাছ থেকে নিয়ে যাবে না, তাহলে ছাড় হবে না এই সেকশনে। 100%। ইন্ডিভিজুয়ালি ছাড় নিতে পারবে, এডুকেশন লোন রয়েছে। পার্টনারশিপ ফার্ম, কোম্পানি এসব ছাড় নিতে পারবে না এডুকেশন লোনের। তাছাড়াও সে এডুকেশন লোন কি নিয়ে কি করবে? কোম্পানি কি পড়বে? আচ্ছা, ইন্টারেস্টটা পুরোটাই ছাড় হয়ে যাবে। কত বছরের ইন্টারেস্ট ছাড় হবে? 8 বছর পর্যন্ত। ধরো লোন 10 বছর আগে নিয়েছিলে, এখনো ডিউ আছে, তার উপরে ইন্টারেস্ট চলছে, এখনো ছাড় হবে কি সেই ইন্টারেস্ট? ম্যাক্সিমাম 8 বছর পর্যন্ত ইন্টারেস্ট ছাড় হবে। ইনক্লুডিং ইনিশিয়াল অ্যাসেসমেন্ট ইয়ার। হ্যাঁ, মানে যে বছরে, মানে টোটাল 8 বছর, টোটাল 8 বছর। তারপরে এবার এরপরে এসে যাও 80EE। 80EE এটা ইম্পর্টেন্ট নয়, কেটে দাও, এটা রেলিভেন্ট নয়। আচ্ছা, 80G তে এসে যাও। 80G, 80G কিসের জন্য? ডোনেট করার জন্য। কোনো জায়গায় যদি ডোনেট করো তাহলে তোমার ডিডাকশন হয়ে যাবে 80G তে। আর এই সেকশনের ডিডাকশন সবাই নিতে পারবে, অল এসএসসি। কোম্পানিও যদি ডোনেট করে থাকে সেও নিতে পারবে এই সেকশনের ছাড়, পার্টনারশিপ ফার্মও নিতে পারবে এই সেকশনের ছাড়, ঠিক আছে? সবাই নিতে পারবে, অল এসএসসি। কোনো ফান্ডে ডোনেট করে দাও, চ্যারিটেবল ইনস্টিটিউশনে, কোন ফান্ডে ডোনেট করতে হবে, চ্যারিটেবল ইনস্টিটিউশনে ডোনেট করতে হবে, সেটা নিচে লেখা রয়েছে, আমরা দেখে নেব। আচ্ছা, এখানে তোমার কন্ডিশন রয়েছে কি, কাইন্ডে ডোনেট করাই যাবে না। কাইন্ডে ডোনেট করলে তুমি ছাড় পাবে না। কোনো গুডস দিয়ে দিলে, ফ্রিজ দিয়ে দিলে, এসি দিয়ে দিলে, চেয়ার দিয়ে দিলে, ধরো কোনো চ্যারিটেবল ইনস্টিটিউশন রয়েছে, তুমি বললে যত চেয়ার লাগবে আমি দেবো, যত এসি লাগবে আমি দেবো, তোমাকে ডোনেট করতে হবে ক্যাশেই, মানে টাকা দিতে হবে। আর 2000 টাকার বেশি পেমেন্ট করলে, মানে 2000 টাকার বেশি যদি ডোনেট করো তাহলে কিন্তু ক্যাশে দেওয়া যাবে না, ক্যাশে দিলে এই সেকশনে ছাড় পাবে না, চেকের থ্রুতে দিতে হবে। যাকে নয় institution এই সেকশনে তোমার ছাড় চাই কি চাই না? ছাড় চাই না, তাহলে ডোনেট করার দরকার নেই। তুমি যদি বলো যে আমি, দেখো তুমি ছাড় নাও করতে পারো। এইবার গভর্নমেন্ট স্কিম বানিয়ে রেখেছে, তুমি যদি ছাড়, তুমি যদি ডোনেট করো, তুমি কাউকে ডোনেট নাও করতে পারো। এবার গভর্নমেন্ট স্কিম বানিয়ে রেখেছে, তুমি যদি কাউকে ডোনেট করো, তোমাকে মোটিভেট করার জন্য, ট্যাক্সের কিছুটা বেনিফিট দেওয়ার জন্য বলেছে এই সেকশনে আমরা ছাড় দেব। কিন্তু ছাড় নিতে গেলে তোমাকে ডোনেশনটা ক্যাশে করা যাবে না, ডোনেশনটা করতে হবে চেকের থ্রুতে, যাতে ট্র্যাকিং থাকে। বুঝতে পারলে? চেকে হলে বোঝা যাবে কাকে দিয়েছো। আর কাইন্ডে দেওয়া যাবে না, ক্যাশেই দিতে হবে। তাহলে তো চেকে যদি দেয় তাহলে তো ধরতে পেরে যাবে তো, যে ধরুন হ্যাঁ, ট্র্যাকিং রেকর্ড থাকবে তো, তুমি কাকে ডোনেট করেছো ট্র্যাকিং রেকর্ড থাকবে, না তার সাথে ব্যাংক স্টেটমেন্ট থাকলে বোঝা যাবে। কিন্তু ওই যে যারা ব্ল্যাক মানি কে ফাইট করে তারা যে বলে যে আমি চ্যারিটি ফান্ডে বা মন্দিরে সেটা ছাড় পাওয়া যাবে না যদি তুমি চেকের থ্রু দিয়ে না দাও, এই সেকশনে ছাড় পাওয়া যাবে না, তাহলে ঠিক হোয়াইট আছে? করবে কি করে? ট্যাক্স দিতে হবে, ব্যাংকে জমা করবে, ট্যাক্স। এখন হোয়াইট করার কথা হচ্ছে না, এখানে 80G তে কখন ছাড় হবে সেটার কথা চলছে। 80G তে ডোনেট করলে ছাড় হবে, কিছু স্পেসিফাইড ফান্ড রয়েছে সেখানে ডোনেট করতে হবে। ক্যাশে ডোনেট করা যাবে না, ক্যাশে ডোনেট করলে 2000 পর্যন্ত ডোনেট করতে পারো, তার উপরে গেলে চেকের থ্রুতে, চেক বা ব্যাংক
ব্যাংক ট্রান্সফার করতে পারো, মোটামুটি ক্যাশ ইউজ করা যাবে। ডিমান্ড ড্রাফট ইউজ করতে পারি। হ্যাঁ ইউজ করতে পারো। ডিমান্ড ড্রাফট না, ডিমান্ড ড্রাফট তোমার ট্র্যাকিং হবে কি করে? ট্র্যাকিং ডিমান্ড ড্রাফটে হবে না তো, এনইএফটি করতে পারি। এনএফটি হবে। প্রাইম মিনিস্টার আচ্ছা এরপরে দেখো কোথায় কোথায় ডোনেট করতে হবে। কিছু জায়গায় ডোনেট করলে 100% ডিডাকশন পাবে, কিছু জায়গায় ডোনেট করলে 100% ডিডাকশন পাবে। কি কি জায়গা রয়েছে? পিএমস ন্যাশনাল রিলিফ ফান্ড, আর্মেনিয়া আর্থকুইক রিলিফ ফান্ড, এগুলো রিড করে দেখে নাও পরপর। আর কি কি আছে? আফ্রিকা পাবলিক কন্ট্রিবিউশন ইন্ডিয়া ফান্ড। আফ্রিকা থেকে ফান্ড আফ্রিকাতে আফ্রিকা ফান্ড না, এইসব ফান্ডে ডোনেট করলে পেয়ে যাবে, ঠিক আছে? ফান্ডের নাম দেখে নেবে আর সার্চ করে নেবে। তোমার যদি কোনো ডিটেলে জানার থাকে এই ফান্ডের ব্যাপারে, গুগলে যাবে, সার্চ করবে। এখন আমি দেখিয়ে দিলাম যে এগুলোতে ইনভেস্ট করলে 100% ডিডাকশন হবে। যত টাকা ইনভেস্ট করে, সরি ইনভেস্ট নয়, ডোনেট করলে যত টাকা ডোনেট করবে পুরোটাই 80G তে ছাড় হয়ে যাবে 100%, ঠিক আছে? কোনো ব্যক্তিকে যদি আমি দিয়ে থাকি তাহলে ছাড়া হবে। ব্যক্তিকে তুমি তো বলবে আমার বাবাকে দিয়েছি, ছাড় হয়ে যাবে, ডোনেট করেছি। এইসব ফান্ডেই দিতে হবে। তুমি তো বলবে আমার পাশের বাড়ির একজন বসেছিল, আমি তাকে ডোনেট করেছি কিছুটা, ছাড় হয়ে যাবে। হাসি নয়। আরে এনজিও হবে না স্যার? না হবে না। কিছু স্পেসিফাইড ফান্ড রয়েছে, ইনস্টিটিউশন রয়েছে, তাদেরকেই ডোনেট করতে হবে। এগুলো দেখো, এখানে যে ফান্ডগুলো রয়েছে এগুলো ন্যাশনাল ইন্টারেস্টে কাজ করছে, ন্যাশনাল কালচারাল ফান্ড, ন্যাশনাল আর্থকুইক রিলিফ ফান্ড, এগুলো ন্যাশনাল লেভেলে কাজ করছে। এদেরকে দিলে তারা সোশ্যাল ওয়েলফেয়ারের জন্য ইউজ করবে, তো 80G তে ছাড় হয়ে যাবে। কথা নয়। এরপরে দেখো 50% কোথায় ছাড় হবে? পুরো ছাড় হবে না, 50%ই হবে এই চারটেতে। এগুলো স্যার আমি যদি আমি একটু ইয়ে নিয়ে ভাবি, আমি এখানে 50% ছাড় নিতে যাবো কেন? তার থেকে আমি ট্যাক্সটাই দিয়ে দিব, এখানে টাকাটাও পে দেখো এখানে আমি কি বলেছি, তোমাকে ডোনেট করতে হবে কোনো কথা আছে? সেটাই তো বলছি। তুমি যদি ডোনেট করো, তোমাকে গভর্নমেন্ট মোটিভেট করার জন্য বলছে যে আমরা কিছু ফান্ড বানিয়ে রেখেছি যেখানে ট্যাক্সের ডিডাকশন হয়ে যাবে, তুমি বেনিফিট নিতে পারো, বেনিফিট নাও নিতে পারো, তুমি ডোনেট নাও করতে পারো, তোমাকে ডোনেট করতে কে বলেছে? এগুলো ছাড়া অন্য কোনো ফান্ডে তখন ছাড় হবে না কোনো। হুম? এখানে যেগুলো মেনশন করা আছে এই ছাড়া অন্য কোনো ফান্ডে না, অন্য কোনো জায়গায় দিলে ছাড় হবে না। এইখানে যেগুলো মেনশন করা রয়েছে, কথা নয়, এগুলো কনসেন্ট্রেট করো। এখানে যেগুলো লেখা রয়েছে এগুলোতেই ইনভেস্ট ডোনেট করলে তোমার ছাড় হবে। ওপরের গুলোতে 100%, আর এই চারটেতে 50% ছাড় হয়ে যাবে। 1 লাখ যদি ডোনেট করো কত ছাড় হবে? 50,000। আচ্ছা, তারপরে কিছু রয়েছে যেগুলোতে কোয়ালিফাইং লিমিট দেখা হবে। কোয়ালিফাই কতটা করছো, কোয়ালিফাইং লিমিট দেখা হবে। এই যে চারটে রয়েছে, এই চারটের কেসে কি দেখা হবে? কোয়ালিফাইং লিমিট। কোয়ালিফাইং লিমিটটাই ছাড় হবে। হ্যাঁ, আচ্ছা প্রথমে তো দেখো তুমি কি কোনো লোকাল অথরিটিকে দিয়েছো, ইনস্টিটিউশনকে দিয়েছো, অ্যাসোসিয়েশন যারা কি ফ্যামিলি প্ল্যানিংকে প্রমোট করছে, ফ্যামিলি প্ল্যানিং মানে কি? কতগুলো ছেলে নিলে ভালো হবে, কখন নিলে ভালো হবে, এইসব। মেডিকেল কেস বুঝতে পারলে কি রিলেটেড? বুঝতে পারলে না? না, আমি আগে এই ইনস্টিটিউশন রয়েছে যারা ওইগুলো প্রমোট করছে ফ্যামিলি প্ল্যানিং নিয়ে। তো সেই সমস্ত ইনস্টিটিউশন মাইকে অ্যানাউন্স করে যায় না, যায় তো, বা টিভিতে অ্যানাউন্স করে, গভর্নমেন্ট অ্যানাউন্স করে। ওই কাজটা যদি কোনো ইনস্টিটিউশন করে থাকে ফ্যামিলি প্ল্যানিংকে প্রমোট করার জন্য, আর তুমি সেই ইনস্টিটিউশনকে যদি ডোনেট করো, তখনই ছাড় হবে। মানে ওই ইনস্টিটিউশন গুলো তো যারা কাজ করছে তাদেরও তো পেড বা এসব আছে, সেই জন্য যদি তারা ডোনেট করে থাকে। আচ্ছা, তাহলে ওই ইনস্টিটিউশন অ্যাসোসিয়েশন কি কাজে ইনভলভ থাকবে? প্রমোটিং ফ্যামিলি প্ল্যানিং। বা তুমি একে ডোনেট করতে পারো।
বা তুমি টেম্পল রিনোভেশন রিপেয়ারের জন্য দিতে পারো। আচ্ছা কোনটা হতে হবে? নোটিফাইড হতে হবে। যে কোনো জায়গায় করে দিলে হবে না, বাড়ির পাশে একটা মন্দির ছিল তাকে ডোনেট করে দিলাম, ছাড় হবে না। এখানে নোটিফাইড আছে, নোটিফাইড বাই দ্য সিজি। সেন্ট্রাল গভর্নমেন্ট যেগুলো নোটিফাই করবে তার নোটিফিকেশনে যেটা নোটিফাই করবে সেই সমস্ত মন্দিরে ডোনেট করতে হবে। বড় বড় মন্দির রয়েছে সেন্ট্রাল গভর্নমেন্টে যেটা নোটিফাই করবে, তোমাকে এখানে মনে রাখতে হবে সেন্ট্রাল গভর্নমেন্ট যেগুলোতে নোটিফাই করবে তাতে আমাকে ডোনেট করতে হবে। আচ্ছা, কর্পোরেশন ফর প্রমোটিং ইন্টারেস্ট অফ মাইনরিটি কমিউনিটি। ধরো কোনো অর্গানাইজেশন রয়েছে, কর্পোরেশন রয়েছে, যারা কি করছে মাইনরিটি ইন্টারেস্ট প্রমোট করছে, মাইনরিটি কমিউনিটির ইন্টারেস্ট প্রোটেক্ট করছে, প্রমোট করছে। মাইনরিটি কমিউনিটি মানে কি? মাইনরিটি কমিউনিটি মানে কি সেটা প্রথমে বলো। যারা সংখ্যালঘু, সংখ্যালঘু ইন্ডিয়া থেকেই আছে, মুসলিম, খ্রিস্টান, তো তাদের কিছু অর্গানাইজেশন রয়েছে, হুম, তো তারা ওই অর্গানাইজেশন কার বিহাফে কাজ করছে? মাইনরিটি কমিউনিটির বিহাফে। তো তাদেরকে যদি ডোনেট করো, ঠিক আছে, তাহলে এইগুলোতে ইনভেস্ট করতে হবে। এই চারটেতে ইনভেস্ট যদি, সরি ইনভেস্ট নয়, ডোনেট যদি করো, এই চারটেতে যদি তুমি ডোনেট করো তাহলে 10%, তাহলে কতটা কোয়ালিফাইং লিমিট রয়েছে? 10% অফ অ্যাডজাস্টেড গ্রস টোটাল ইনকাম। সাপোজ তোমার তুমি ডোনেট করেছো সাপোজ 50,000, সাপোজ তুমি ডোনেট করেছো কত? 50,000, 50,000 ডোনেট করেছো। কাকে ডোনেট করেছো? এই চারটের মধ্যে যে কোনো একটা ধরে নাও, চারটের মধ্যে যে কোনো একটা ধরে নাও, যে কোনো একটাকে ডোনেট করেছো, 50,000 ডোনেট করেছো। কিন্তু তোমার যে গ্রস টোটাল ইনকাম রয়েছে, গ্রস টোটাল ইনকাম তোমরা জানো জিটিআই, কটা হেডের ইনকাম মিলে হয়? 5টা হেডের ইনকাম মিলে জিটিআই হয়। এবার সেখান থেকে তুমি যদি উপরের যে সেকশনগুলো পড়ে এলে ওই সব সেকশনের ছাড় যদি বাদ দিয়ে দাও, যে 80C থেকে অনেকগুলো পড়ে এলে না, 80C টু ড্যাশ ড্যাশ এতগুলো পড়ে এলে, তো সেই সব সেকশনে যদি ছাড় বাদ দিয়ে দাও তাহলে যেটা তোমার থাকছে সেটাকে তুমি কি বলবে? অ্যাডজাস্টেড জিটিআই বলবে, অ্যাডজাস্টেড জিটিআই বলবে। তাহলে কি বললাম? গ্রস টোটাল ইনকাম 5টা হেডের ইনকাম মিলে হয়, সেইখান থেকে এতক্ষণ পর্যন্ত যে সেকশনগুলো পড়ে এলাম সেই সেকশনে যদি তুমি ছাড়ের জন্য এলিজিবল হও, সেই ছাড়গুলো মাইনাস করে যেটা পাবে সেটাকে বলা হবে অ্যাডজাস্টেড জিটিআই, অ্যাডজাস্টেড গ্রস টোটাল ইনকাম। তো তার কত পার্সেন্ট ছাড় হবে? 10% ম্যাক্সিমাম লিমিট। ধরো এখানে তাহলে আমি ধরি কোনো এইটা স্যার আরেকবার বলুন। কথা না। টোটাল ইনকাম মাইনাস লং টার্ম ক্যাপিটাল। আচ্ছা এখানে আরো দুটো মাইনাস করে দেবে, এই দুটোকে মাইনাস করে দেবে, বুঝতে পারলে? এখানে আমি শুধুমাত্র 80Cর কেসটা মাইনাস করেছি, এর থেকে আরো দুটো মাইনাস করে দেবে, লং টার্ম ক্যাপিটাল গেইন, শর্ট টার্ম ক্যাপিটাল গেইন, এই দুটো মাইনাস করে দেবে। 80C মাইনাস হচ্ছে 80CC গ্রস টোটাল ইনকাম, গ্রস টোটাল ইনকাম 5টা হেডের ইনকাম হয়, তার থেকে এই দুটো ইনকাম বাদ দিয়ে দাও, শর্ট টার্ম ক্যাপিটাল গেইন, লং টার্ম ক্যাপিটাল গেইন, এই দুটো বাদ দিয়ে দাও। তাছাড়াও তোমার 80C টু এত দূর পর্যন্ত ডিডাকশনগুলো পড়লে এগুলো মাইনাস করে দাও, মাইনাস করে দিয়ে যেটা পাবে সেটা হচ্ছে অ্যাডজাস্টেড গ্রস টোটাল ইনকাম। তো সেই অ্যাডজাস্টেড গ্রস টোটাল ইনকামের কতটা ছাড় হতে পারে? ম্যাক্সিমাম 10%। ধরো তুমি ইনভেস্ট করেছো, ধরো তুমি ডোনেট করেছো 50,000, কিন্তু তোমার অ্যাডজাস্টেড যে জিটিআই আছে, অ্যাডজাস্টেড জিটিআই ধরো 4 লাখ, অ্যাডজাস্টেড জিটিআই ধরো 4 লাখ, তার মানে 10% নিলে কি হবে? 40,000। তার মানে তোমার ছাড় কি 50,000 হবে? 40,000ই হবে। বুঝতে পারলে ক্যালকুলেশন? প্রথমে অ্যাডজাস্টেড জিটিআই বের করো, লেখা রয়েছে কিভাবে বের করতে হবে, গ্রস টোটাল ইনকাম থেকে এটা মাইনাস করো, ঠিক আছে? ট্যাক্স, এখানে আমি ট্যাক্স ক্যালকুলেশনের কথায় আসছি না, হ্যাঁ সব সেকশনের মাইনাস করে। তাহলে 80G সাবজেক্ট টু এসটিটি বলতে সিকিউরিটি ট্রানজেকশন ট্যাক্স, শর্ট টার্ম ক্যাপিটাল গেইন সাবজেক্ট টু সিকিউরিটি ট্রানজেকশন ট্যাক্স। এখন সবেই সিকিউরিটি ট্রানজেকশন ট্যাক্স লাগে, তুমি যখনই শেয়ার বিক্রি করবে তাতে ট্যাক্স লাগে, সিকিউরিটি ট্রানজেকশন ট্যাক্স। ধরো তুমি শেয়ার সেল করেছো, তো শেয়ার সেল করলে
এখন ট্যাক্স লাগে, যেটা হচ্ছে সিকিউরিটি ট্রানজেকশন ট্যাক্স। তাহলে এইখানে যে শর্ট টার্ম ক্যাপিটাল গেনটা নেবে, এটা তাহলে কোনটা নেবে? যেটা শেয়ার সেল করে তোমার গেনটা হয়েছিল, সেই গেনটাকে মাইনাস করে দেবে অ্যাডজাস্টেড টোটাল ইনকাম বের করার সময়। অ্যাডজাস্টেড টোটাল ইনকাম বের করার সময় তাহলে লং টার্ম ক্যাপিটাল গেন মাইনাস করবে, শর্ট টার্ম ক্যাপিটাল গেন কোনটা মাইনাস করবে? শেয়ার সেল করে যেটা হয়েছে, শেয়ার সেলের সিকিউরিটি ট্রানজেকশন ট্যাক্স লাগে, ওইটা মাইনাস করে দেবে ওই শর্ট টার্ম ক্যাপিটাল গেনটা। আর এত পর্যন্ত যে ডিডাকশন তুমি দেখেছো এটিসি থেকে এতক্ষণ পর্যন্ত, ওগুলো মাইনাস হবে। স্যার এই যে সিকিউরিটি ট্রানজাকশন যেটা ওটা কি সিবি না? যে সিবি যে আমাদেরকে রক্ষা টক্ষা করছে ওর জন্য। সিকিউরিটি ট্রানজেকশন ট্যাক্স তুমি কি জানতে চাইছো, তাই তো? হ্যাঁ, মানে ওই যে সিবি যে সিকিউরিটি এক্সচেঞ্জ বোর্ড অফ ইন্ডিয়া গঠন করা হয়েছে ওকে সিকিউরিটি ট্রানজেকশন ট্যাক্স হচ্ছে, দেখো জিএসটিতে তোমরা দেখবে যে গুডসের উপরে জিএসটি লাগে, জিএসটিতে তোমরা দেখবে গুডসের উপরে জিএসটি লাগে। আর গুডসের ডেফিনেশনে সিকিউরিটিজকে বের করে দেওয়া হয়েছে, গুডসের ডেফিনেশনে সিকিউরিটিজকে বের করে দেওয়া হয়েছে। কি বললাম? যে জিএসটিতে গুডসের উপরে জিএসটি লাগে, আর গুডসের ডেফিনেশনে সিকিউরিটিজকে বের করে দেওয়া রয়েছে। সিকিউরিটিজ বলতে শেয়ার, ডিবেঞ্চার, এগুলো হচ্ছে সিকিউরিটিজ। তার মানে শেয়ার ডিবেঞ্চার সেল করলে জিএসটি লাগে না, সেটা সিকিউরিটি ট্রানজাকশন ট্যাক্স। তাহলে সিকিউরিটিজ মানে শেয়ার ডিবেঞ্চারের উপর আরেকটা ট্যাক্স লাগাতে হবে, যেটা হচ্ছে সিকিউরিটিজ ট্রানজেকশন ট্যাক্স। আচ্ছা, এর পরের সেকশন হচ্ছে রেন্টের জন্য 80 জিজি। 80 জিজি রেন্ট, তুমি যদি ভাড়ায় থাকো তাহলে ছাড় হয়ে যাবে কোন সেকশনে? 80 জিজিতে। কে ছাড় নিতে পারবে? ইন্ডিভিজুয়াল। ইন্ডিভিজুয়াল ছাড় নিতে পারবে। আচ্ছা, ধরো তুমি সার্ভিস করছো, তুমি যদি হাউস রেন্ট অ্যালাউন্স পেয়ে থাকো কার কাছ থেকে? এমপ্লয়ারের কাছ থেকে, তাহলে এই সেকশনে তোমার ছাড় হবে কি? কারণ ওই সেকশনে তো ছাড় হয়ে যাবে। ইনকাম ফ্রম স্যালারিতে যদি ভাড়ায় থাকতে তাহলে কি ছাড় হয়ে যেত, হাউস রেন্ট অ্যালাউন্সের এক্সাম্পশন হতো। তো ওখানে ছাড় নেবে, আবার এখানে ছাড় নেবে, তো হবে না, ওখানে ছাড় হয়ে যাবে। এই জন্য লেখা রয়েছে, কন্ডিশন কি রয়েছে? হি মাস্ট নট বি ইন দ্য রিসিপ্ট অফ হাউস রেন্ট অ্যালাউন্স। সে যদি হাউস রেন্ট অ্যালাউন্স পায় তাহলে এই সেকশনে ছাড় হবে না। এনি রেসিডেন্সিয়াল অ্যাকোমোডেশন মাস্ট নট বি ওন্ড বাই দ্য এসএসসি or his spouse or minor child at the place where he ordinarily resides, perform his duties of office or employment. এটা কি বলে গেল যে আদার পার্সন তো নিতে পারবে, কিন্তু সেখানে সে যদি যেখানে সে বিজনেসটা ক্যারি করছে বা যেখানে সে সার্ভিস করছে, যে এমপ্লয়েড পার্সন যে সার্ভিস করছে, যেখানে সে সার্ভিস করছে, যে জায়গায় সে সার্ভিস করছে সেই জায়গায়, বা সে যেখানে বিজনেস করছে সেই বিজনেসের জায়গায় তার যদি কোনো বাড়ি থাকে যেটা কি সে নিজে ওন করে রেখেছে, বা তার স্পাউস ওন করে রেখেছে, বা তার চিলড্রেন ওন করে রেখেছে, মাইনর চাইল্ড, তাহলে কিন্তু সে ছাড় পাবে না। সে যেখানে সার্ভিস করে বা বিজনেস করে সেখানে তার বাড়ি রয়েছে, অ্যাকোমোডেশন রয়েছে, যেটা কি সে নিজে ওন করে রেখেছে, বা তার স্পাউস ওন করে রেখেছে, বা মাইনর চাইল্ড ওন করে রেখেছে, তাহলে কিন্তু এই সেকশনে ছাড় পাবে। কারণ তোমার তো বাড়ি আছে, আবার কিসের ছাড়? তোমার নিজের বাড়ি রয়েছে তবুও তুমি ভাড়ায় আছো, ইনকাম ট্যাক্স ডিপার্টমেন্ট বলছে ও ক্ষেত্রে আমরা ছাড় দেব না। মানে ধরুন বুঝতে পারলে? আমি এখানে চাকরি করি, এটাই আমার বাড়ি, উপরে অফিস, নিচে বাড়ি, তাহলে সেক্ষেত্রে আমি পাবো না ছাড়। যদি আমি ঠিক। ঘুরে যে বাড়ি ভাড়া নিয়ে থাকি, হয়তো ধরো কথা নয়, আমি এক্সাম্পল দিয়ে বুঝিয়ে দিচ্ছি। দেখো, ধরো মিদনাপুরে সার্ভিস করো, সাপোজ তুমি, কথা নয়, কি হলো তোমাদের নিজের মধ্যে কথা কিসে, তাহলে ওইখানে চলে যাবে বাইরে, এখানে যতক্ষণ আছে ও কথা বলে না। তাহলে কি বললাম, ধরো তুমি মিদনাপুরে চাকরি করো, মিদনাপুরে তোমার বাড়ি আছে, তুমি ওই বাড়িতে না থেকে তুমি একটা ভাড়া বাড়ি নিয়ে নিয়েছো কোনো কারণে হতে পারে অনেক কারণ,
হতে পারে অনেক কারণ, হতে পারে অনেক কারণ। তো ইনকাম ট্যাক্স ডিপার্টমেন্ট বলেছে না না, বাবার কথা এখানে বলা নেই। কার স্পাউস, মাইনর চাইল্ড বা তোমার নামে নিজেই রয়েছে, তোমার নামেই রয়েছে, তাহলে তুমি ছাড় নিতে পারবে না এই সেকশনে। বুঝতে পারলে কি পারলে না বলো? সেক্ষেত্রে ছাড় হবে, কারণ সেটা তো ওই ওই এরিয়াতে নয়, ওই লোকালিটিতে নয়। পাশের মেদিনীপুরে আমি থাকি, খড়গপুরে জব করি। এটা আমি আর যাচ্ছি না, এরপরে দেখো কতটা ছাড় হবে, শেষ হবে নি। কতটা ডিডাকশন হবে দেখো, ডিডাকশন কতটা হবে? লিস্ট অফ দ্য ফলোইং। তুমি তো রেন্ট পে করেছো, তুমি কি পুরো রেন্টটাই ছাড় নেবে? পুরো রেন্টটাই ছাড় দেবে? ইনকাম ট্যাক্স ডিপার্টমেন্ট বলছে, আমরা বলে দিচ্ছি কতটা ছাড় হবে। রেন্ট পেড মাইনাস 10% অফ অ্যাডজাস্টেড টোটাল ইনকাম। আর অ্যাডজাস্টেড টোটাল ইনকাম কিভাবে বের করার, এর আগে দেখলাম কিভাবে বের হয় অ্যাডজাস্টেড টোটাল ইনকাম। গ্রস টোটাল ইনকাম, গ্রস টোটাল ইনকাম থেকে তুমি যদি এতক্ষণ পর্যন্ত যে সেকশনগুলো পড়ে এসেছো সব সেকশনের ছাড় মাইনাস করো, তাহলেই তুমি পাবে অ্যাডজাস্টেড টোটাল ইনকাম বা অ্যাডজাস্টেড গ্রস টোটাল ইনকাম। তো তার 10% নেবে, সেটা মাইনাস করবে কোথা থেকে? রেন্ট পেড থেকে। তাহলে এটা এটা তুমি পেয়ে যাবে অপশন 1, অপশন 1। তারপরে তুমি 20% নেবে অ্যাডজাস্টেড টোটাল ইনকামের, তারপরে তুমি 5000 দিয়ে মাল্টিপ্লাই করবে, যতদিন ছিলে আর কি, 12 মাস ছিল, 12 60, এখানে কিছু বেরোবে, এখানে কিছু বেরোবে, এই তিনটের মধ্যে যেটা লিস্ট হবে সেটাই হবে ছাড় 80 জিজি সেকশনে। কি হলো খোকন বলো, আমি কি বললাম? 80 জিজি সেকশন বলো। ছাড় হবে বললাম তো, কেন ছাড় হবে? কতটা ছাড় হবে বলো? 10% আর কি আছে? শুধু 10% আছে। রেন্টের 10% কোথায় লেখা আছে এখানে? রেন্টের 10% কোথায় লেখা আছে? রেন্টের 10% কোথায় লেখা আছে? ঠিক করে শোনো। আচ্ছা, এরপরে সেকশন হচ্ছে 80 টিটিএ। 80 টিটিএ কিসের জন্য ছাড় হবে? সেভিংস অ্যাকাউন্টের ইন্টারেস্ট। সেভিংস অ্যাকাউন্টের, এটা তাহলে কোন কি বেস ডিডাকশন? এটা তাহলে কি বেস ডিডাকশন? ইনকাম বেস ডিডাকশন। এটা ইনকাম বেস ডিডাকশন। এর আগের গুলো ছিল ইনভেস্টমেন্ট বেস ডিডাকশন বা পেমেন্ট বেস ডিডাকশন, এটা ইনকাম বেস ডিডাকশন। যদি তোমার সেভিংস অ্যাকাউন্টের ইন্টারেস্ট হয় সেটা ছাড় হয়ে যাবে, ছাড়কে নিতে পারবে ইন্ডিভিজুয়াল এইচইউএফ। আর সেভিংস অ্যাকাউন্টটা কোথায় মেনটেন হতে হবে? পোস্ট অফিসে, ব্যাংক, এই দুটোতে। ধরো তোমার পাশের বাড়ি কেউ ছিল, বলেছে আমিও তো অ্যাকাউন্ট খুলি, আমারও তো ব্যাংকের মতো ব্যবসা রয়েছে, তুই আমার কাছে অ্যাকাউন্ট খুলে নে, তোকে ইন্টারেস্ট দেবো। তো সেই ছাড়, সেই ইন্টারেস্টটা কিন্তু এখানে ছাড় হবে না, বুঝতে পারলে? শুধুমাত্র ব্যাংক, পোস্ট অফিসেই খুলতে হবে। হ্যাঁ, ওখানে তো একবার ঢুকবে, আবার এখানে ছাড় হবে, আদার ইনকামে ঢুকে যাবে, তারপরে ছাড় হবে। এখানে কতটা ছাড় হবে? এখানে ছাড় হবে ম্যাক্সিমাম 10,000। ধরো তোমার সেভিংস ব্যাংকের ইন্টারেস্ট হচ্ছে 50,000, ধরো তোমার সেভিংস ব্যাংকের ইন্টারেস্ট হচ্ছে 50,000, আদার সোর্সে তো অ্যাড হয়ে গেল 50, কিন্তু 80 টিটিএ তে ছাড় হয়ে যাবে কত? 10,000 মাত্র। ধরো তোমার সেভিংস ব্যাংকের ইন্টারেস্ট হচ্ছে 7,000, সেভিংস ব্যাংকের ইন্টারেস্ট হচ্ছে 7,000, ওখানে অ্যাড হবে 7,000, আবার এখানে লেস হয়ে যাবে কত? 7,000, কারণ ছাড় কতটা হয়ে যাবে? ম্যাক্সিমাম 10,000। 100% অফ ইন্টারেস্ট ইনকাম বলতে ওই যে 7,000-এর এক্সাম্পলটা দিলাম, 7,000 আর 10,000, লোয়ার কোনটা? 7,000। আরেকটা সেকশন রয়েছে মনে হয়, আমাদের টাইমের সাথে সাথে এটা কমপ্লিট হয়ে যাবে চ্যাপ্টারও। এরপরে রয়েছে 80 টিটিবি। টিটিবি কার জন্য? সিনিয়র সিটিজেনের জন্য। সিনিয়র সিটিজেনের জন্য, সিনিয়র সিটিজেনের জন্য রয়েছে। তাহলে এর আগেরটাতে সিনিয়র সিটিজেন ছাড় নেবে না, এটাতে নেবে। ম্যাক্সিমাম কতটা ছাড় হবে? 50,000। এতে আর কোনো ডিফারেন্স নেই। আমার বাবা 60 হয়ে গেছে, এবার তো নেই।
আচ্ছা এখানে তোমরা তাহলে কথা নয় আচ্ছা এক্সাম্পশন ডিডাকশনের মধ্যে কি ডিফারেন্স আছে বলো, এক্সাম্পশন ডিডাকশনের মধ্যে কি ডিফারেন্স আছে বলতে পারবে? এক্সাম্পশন ওয়ার্ড ডিডাকশন ওয়ার্ড ডিফারেন্স কি আছে? আমি কিছু ফার্স্ট চ্যাপ্টারে কিছু ইনকাম বলেছিলাম না, এক্সাম্পট রয়েছে, যেমন এগ্রিকালচারাল ইনকাম। এক্সাম্পশন ডিডাকশনের মধ্যে কি ডিফারেন্স রয়েছে আসলেও আসতে পারে, কিন্তু এখন পর্যন্ত তুমি বলতে চাইছো, বলো। এক্সাম্পশন মানে ধরুন আমার একটা অ্যামাউন্ট যেটা করা আছে মানে ইনকাম ডিপার্টমেন্টকে ছাড় দেওয়া হয়েছে কিন্তু ছাড় হবে, আর ডিডাকশন মানে ওটা ওর আন্ডারে পড়লে তখন সেটা সেই অ্যামাউন্টটা কেটে ছাড় দেওয়া হয়। তোমার ব্যাপারটা ক্লিয়ার হলো না। দেখো এক্সাম্পশন মানে হচ্ছে তোমার ইনকামের মধ্যেই ঢুকবে না, তোমার ইনকামের মধ্যেই সেটা ঢুকবে না। ডিডাকশন মানে হলো যে তোমার টোটাল ইনকাম থেকে তোমাকে ছাড় দেওয়া হচ্ছে। এক্সাম্পশন কোনো ইনকাম যদি এক্সাম্পট হয়ে থাকে, এক্সাম্পট, তাহলে সেই ইনকামটা তোমার টোটাল ইনকামের মধ্যেই ঢুকবে না, গ্রস টোটাল ইনকামের মধ্যেই ঢুকবে না। আর ডিডাকশন মানে হচ্ছে তুমি গ্রস টোটাল ইনকাম থেকে ছাড় পাচ্ছ। লাইক আমাকে বলতে হয় যে স্যালারি আর কথা নয়, যখন বলছিলাম তখন বলতে পারো নি, শুনুন না, আর তো এটা নামান না, বলো। না ওঠান আর একটু ওই যে ছকটা কি লেখা আছে এগুলো মেমোরাইজ করার জন্য, এগুলোই শর্টে দেওয়া রয়েছে। ও, এটা কি এইটি কোথায় আছে? এই যে একটা পার্থক্য দিয়েছেন, এটা ডিফারেন্স বিটুইন, ওটা এখনই তো আমি বলে দিলাম, হ্যাঁ সিনিয়র সিটিজেনের জন্য আর এটা ইন্ডিভিজুয়ালের জন্য। এখানে আছে ওখানে যেতে যেটা দেখো, যেটা আমার এখানে আমি দেখালাম, ধরো তোমার এখানে নেই, তুমি স্ক্রিনশট নিয়ে গ্রুপে পাঠিয়ে রাখবে, আমি ডিসকাস করে দেবো, ঠিক আছে? পাঠিয়ে দেবে তো পড়ে লো। আচ্ছা এখানে একটা এক্সাম্পল রয়েছে, আমরা দেখে নেব, এর সাথে সাথে চ্যাপ্টার শেষ হবে। মিস্টার মেসি রয়েছে রেসিডেন্ট ইন্ডিভিজুয়াল, ও কি করেছে? প্রোভাইডেড দ্য ফলোয়িং পার্টিকুলার্স অফ হিজ ইনকাম আর এক্সপেন্ডিচার, তার ইনকাম দিয়ে দিয়েছে আর এক্সপেন্ডিচার দিয়ে দিয়েছে। স্যালারি ইনকাম রয়েছে, কোনো ডাউট নেই, স্যালারি হেডে এটাই হবে। আচ্ছা এলআইসি প্রিমিয়াম কার লাইফের উপরে দিয়েছে 10,000 10,000, ওয়াইফের জন্য সনের জন্য 5,000, তাহলে 15,000 তো ছাড় হয়ে যাবে। আমরা এইটিসিতে তো পড়ে এসেছিলাম, 1.5 লাখ পর্যন্ত তো 15,000 ছাড় হয়ে যাবে। পিপিএফ ছাড় হয়ে যাবে, ওটাও এইটিসিতে ছাড় হয়। আর এনএসসিতে ইনভেস্ট করলে ছাড় হয়, এটাও এইটিসিতে। তাহলে এই তিনটে তুমি দেখবে এইটিসিতে কভার আছে, তার মানে এই তিনটে এইটিসিতে কত আছে? 60,000 60,000 ছাড় হবে। তাহলে 1,26,000 থেকে 60,000 তো ছাড় হয়ে যাচ্ছে। আচ্ছা এই 1,26,000 মধ্যে আবার কি পাওয়া যায়? স্ট্যান্ডার্ড ডিডাকশন পাওয়া যায়। এটা এটা দেখতে হবে তোমার স্ট্যান্ডার্ড ডিডাকশন বাদ দিয়ে দেওয়া আছে না ইনক্লুডিং তার আগে দেওয়া আছে, স্যালারিটা স্ট্যান্ডার্ড ডিডাকশন বাদের আগে না তারপরে। যদি নর্মালি কোনো যদি ইনফরমেশন না থাকে তাহলে কি বুঝতে হবে যে 1,26,000 যেটা দেওয়া রয়েছে সেটা স্ট্যান্ডার্ড ডিডাকশন না বাদ দিয়ে আছে, স্ট্যান্ডার্ড ডিডাকশন বাদ দেওয়া নেই। আমরা দেখে নেব কিভাবে সলভ করা রয়েছে। আচ্ছা স্যালারি ইনকাম এখানে কি ধরেছে? স্ট্যান্ডার্ড ডিডাকশন বাদ দিয়েই ধরেছে, তাই তো? তার মানে স্ট্যান্ডার্ড ডিডাকশন বাদ দিয়ে বলে দিয়েছে 1,26,000। এবার দেখো ডিডাকশন কত ছাড় হয়ে যাচ্ছে? 60,000। তার নেট ইনকাম কত হবে? ট্যাক্স পেবেল নীল। কেন ট্যাক্স পেবেল নীল? 2.5 লাখের মধ্যে আছে। স্যার অ্যাকচুয়ালি তো স্যালারি হ্যাঁ এখানে দেখো তুমি যেটা বলতে চাইছো তার স্যালারিটাই তো 2,50,000 কম, 2,50,000 কম, কিন্তু তোমাকে যদি ইনকাম ট্যাক্সের হিসাবে ক্যালকুলেশনটা করতে হয় এরকমই হবে। একদম সেটাই স্যার স্ট্যান্ডার্ড ডিডাকশন কত থেকে লেখা আছে? স্ট্যান্ডার্ড ডিডাকশন স্যালারি চ্যাপ্টারে যাবে, ওখানে না, সেটা না, এখানে ইনক্লুডিং আছে না? আর এখানে দেখো আমি বলে দিলাম যেখানে ইনফরমেশন কিছু বলা থাকবে না তখন ধরে নিতে হবে যে স্যালারিটা দেওয়া রয়েছে, টোটাল স্যালারি দেওয়া রয়েছে। তো এখানে অ্যাকচুয়ালি 50,000 মাইনাস হওয়ার কথা, ঠিক আছে, করা নেই, কি করা যাবে, এরা যেভাবে শো করে রেখেছে। জিনিস স্যার, হুম। স্যার কারো যদি ইনকাম, প্রথম আমরা ইনকাম করছি, আমাদের ইনকাম থেকে 2.5 লাখ টাকা নিচ্ছে, আমাদেরকে কি রিটার্ন ফাইলিং করার দরকার নেই। এবার যদি একবার যদি আমাদের 5 লাখ টাকা ক্রস করে গেল, তারপরে বছর আবার 2.5 লাখের কমে ইনকাম, হ্যাঁ যে বছর 2.5 লাখের কম থাকবে রিটার্ন ফাইলিং এর দরকার নেই। রিটার্ন ফাইলিং করতে টাকা লাগে তো? না এমনি করে দেবো। এমনি তোমার ট্যাক্স কনসালটেন্টের কাছে যাবে, সে বুঝিয়ে দেবে।
আচ্ছা এর পরেরটা আমরা দেখে নেব, ছোট আছে দেখে নাও। রোলান্ডোর ইনকাম কত রয়েছে? বিজনেস ইনকাম রয়েছে, ক্যাপিটাল গেইন ইনকাম রয়েছে, লটারি ইনকাম রয়েছে, টোটাল ইনকাম কত? ওই তো 7,90,000। 7,90,000। সেখান থেকে এলআইসি কত ছাড় হবে? 30, মানে 80 তে ছাড় 30। আর মেডিকেল প্রিমিয়াম কত আছে? 11, এটা 80D তে ছাড় হয়ে যাবে। আর গভর্নমেন্ট হসপিটালে ডিপেন্ডেন্ট ব্রাদারের জন্য, ডিপেন্ডেন্টকে যদি ট্রিটমেন্ট করায়, ডিপেন্ডেন্ট ব্রাদার আছে, ডিসেবিলিটি রয়েছে, 80 কত ছিল? ডিডি, 80DD। 80DD তে কত ছাড় হবে? হচ্ছে ম্যাক্সিমাম 75,000। ডিসেবিলিটি না বলা থাকলে তাহলে নর্মাল ডিসেবিলিটি, যদি স্পেসিফিক্যালি বলে দেয় সিভিয়ার ডিসেবিলিটি তখন 1,25,000। আচ্ছা পেনশন ফান্ডে ইনভেস্ট করেছে, এটা কোন পেনশন ফান্ড বলেছে কি? পেনশন ফান্ড তো অনেকের আছে, তাহলে তুমি যে কোনো জায়গায় নিতে পারো, 80C-এই নিয়ে নাও। তাহলে 80C-তে এই দুটো কত হচ্ছে? 45 80C-তে। আচ্ছা দেখে নেওয়া যাক এরা কিভাবে সলভ করেছে। হ্যাঁ কিভাবে সলভ করেছে দেখে নাও। তাহলে এটা তো ধরিয়ে নিয়েছে, এটা তো তোমার গ্রস টোটাল ইনকাম হয়েছে, সেখান থেকে 30,000 80C-তে, এটা সেকশনের নাম দেয়নি, ঠিক আছে, সবই ছাড় করে দিয়েছে, সেকশনের নাম দেয়নি, এখানে উপরে জাস্ট লিখে দিয়েছে 80C থেকে 80। টোটাল ডিডাকশন 80DD কোথায় দেখতে পাচ্ছ? হ্যাঁ আচ্ছা 60,000 করেছে, সরি এখানে তোমার যতটা খরচা হবে ওখানে কম্পেয়ার করতে হয় না। আচ্ছা আমি সেকশনটা দেখে নিচ্ছি, ওখানে ফিক্সড বলেছিলাম। ফ্ল্যাট বলছে আচ্ছা আমি দেখে নিচ্ছি, ফ্ল্যাট স্পেশাল ডিজিজের ছিল না কিসের ছিল? না, ফ্ল্যাটটা বলেছিলেন ওই হ্যাঁ এটা ডিসেবিলিটি ছিল তো, না ডিসেবিলিটি নেই, তাহলে 75,000-ই হবে, এটা 75,000-ই হবে, ঠিক আছে, ফিক্সড ডিডাকশন। যদি ওটা লোয়ার হতো কম্পেয়ার কর তাহলে সেইভাবে লেখা থাকবে, তুমি ওয়েবসাইটে গিয়ে দেখে নেবে এই সেকশনটা কিভাবে লেখা আছে। আগের কোশ্চেনটা ওপর দিকে ওঠেন। কোনটা? ম্যাক্সিমাম অ্যামাউন্ট কত? 80C-তে 1.5 লাখই তো। তারপরে ইউ হ্যাভ টেকেন পলিসি, এ তো 12 সালের পরে নিয়েছো, 12 সালের পরে নিলে কি হবে? সাম অ্যাসিওর্ডের কত ছাড় হয়? 10%। কিন্তু কন্ট্রিবিউট কত করেছো? 2.5 লাখ। 2.5 লাখ কন্ট্রিবিউট করলে অত তো দেবে না ছাড়। এলআইসির যে প্রিমিয়াম সাম অ্যাসিওর্ড রয়েছে তার 10%, তার মানে 1 লাখই তো ছাড় হবে। তারপরে মেডিকেল 40,000 মেডিকেল ইন্স্যুরেন্স প্রিমিয়াম, কত ছাড় হবে? 40,000 নয়, 25,000-ই ছাড় হবে। এখানে কিছু বলা নেই, তার মানে ধরতে হবে তুমি নর্মাল, নরমাল লোক সিনিয়র সিটিজেন হলে 50। ডোনেট করেছো 25 কিসে? চ্যারিটেবল ইনস্টিটিউশনে, বাই ক্যাশ, কোনো ছাড় হবে না। 2,000 টাকা ছাড়া হয় না? না 2,000-এর ওপরে ডোনেট করলে ব্যাংকিং চ্যানেলে পে করতে হবে, ক্যাশে বাদ দিয়ে। 2,000 টাকা পর্যন্ত ছাড়টা হবে না। হয়তো 48 আরো 5টা হয়তো ওই রকম নয়। আচ্ছা এটা হাউ টু ক্যালকুলেট বলেছে, এটা তো ওইভাবে বলা যাবে না। 80GG, ওই যে 80GG-তে কি ছিল? লোয়ার রেন্টের কেস ছিল 80GG-তে, ওই যে লিস্ট অফ দ্য ফলোইং বলে অপশন 1 অপশন 2 এভাবে পরপর লিখতে হবে। কি হলো? তো করেছিলাম তো। সেটা বলতে পারি না, ওই কোশ্চেনটাই বলছি ওইটা তার মনে পড়ে গেছে। আচ্ছা এরপরে দেখো উই হ্যাভ, তখন তো আমি ইমিডিয়েটলি বলেছিলাম, তো জাস্ট বলেছি তারপরে বলেছি, এটা তো অনেকগুলো আইটেম বলে দেওয়ার পরে সেটা হয়তো সে ভুলেও যেতে পারে। এরপরে দেখো উই হ্যাভ আর্ন 14,000 ফ্রম ইন্টারেস্ট অন এফডি, এফডির থেকে কত ইন্টারেস্ট পেয়েছো? 14,000। কত ছাড় হবে? 80 টিটিএতে, টিটিএতে কোনো ছাড়ই হবে না, নীল।
ওখানে কি লেখা ছিল? সেভিংস এর ইন্টারেস্টের ছাড়। ওখানে এফডির ইন্টারেস্টের ছাড় লেখা ছিল টিটিএ তে। আচ্ছা, এটার আনসার তোমার কি ডিফারেন্ট হবে উপরের কেসটা? যদি ওটা সেভিংস এর হয়, সেভিংস এর হলে কি 10,000ই ছাড় হয়ে যাবে। বুঝতে পারলে কেস? চলো চলুন আজকে এই পর্যন্তই। আজকে আমাদের তাহলে চ্যাপ্টার শেষ হয়ে গেল।